কালকে আমরা ছোট্ট একটা বিক্রিয়া দেখছিলাম। বিক্রিয়াটা কি ছিল? এটা অ্যালকিন আমার। এখান থেকে আমি যখন অ্যালকোহল তৈরি করছিলাম, তখন আমরা দেখছিলাম সালফিউরিক অ্যাসিড প্রভাবক 100°C তাপমাত্রা, আমরা অ্যালকোহল তৈরি করে ফেলছিলাম। উল্টা ভাবে আমরা যখন ব্যাক আসছিলাম, মনে আছে কিনা, সালফিউরিক অ্যাসিড প্রভাবক 160°C তাপমাত্রা যদি আমি প্রয়োগ করতাম, তাহলে অ্যালকোহল থেকে অ্যালকিন পাওয়া যেত। অ্যালকোহল থেকে অ্যালকিন পাওয়া যেত। আমরা দেখছিলাম প্রভাবকটা চেঞ্জ করছিলাম, মনে আছে? অ্যালুমিনিয়াম অক্সাইড প্রভাবক দিলে তখন আমার তাপমাত্রা ছিল 350°C থেকে 400°C। অর্থাৎ প্রভাবক যদি চেঞ্জ করো, প্রভাবক তো সবগুলো একই রকম না, শক্তিশালী প্রভাবক আছে, দুর্বল প্রভাবক আছে। ফলে তুমি যদি একটা দুর্বল প্রভাবক দাও, সেক্ষেত্রে তাপমাত্রা একটু বেশি লাগবে, এটাই স্বাভাবিক। তাহলে তুমি অ্যালকিন থেকে অ্যালকোহল, অ্যালকোহল থেকে অ্যালকিন, ফলে তোমাকে যদি অ্যালকিন তৈরির একটা বিক্রিয়া বলে, তাহলে অ্যালকোহল থেকে অ্যালকিন তৈরি করতে পারবা। আর অ্যালকোহল তৈরি করতে বলে, তুমি অ্যালকিন থেকে অ্যালকোহল তৈরি করতে পারবা। তাহলে তুমি অ্যালকোহল তৈরি করে ফেললে, এটা তোমার কাছে পাওয়া একটা অ্যালকোহল। আমরা অ্যালকোহলকে কি বলি বলতো? ধরো এই যে ROH, তাই না? আর এই যে CH3CH2 কে আমরা আর দিয়ে প্রকাশ করতে পারি। এইটা হচ্ছে আমার অ্যালকোহল। এই অ্যালকোহল থেকে তৈরি করা যায় হচ্ছে, অ্যালকোহল থেকে তৈরি করা যায় অ্যালকাইল হ্যালাইড। এক্স বলতে হচ্ছে ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলা বোঝায়। তাহলে অ্যালকোহল থেকে তৈরি করা যায় অ্যালকোহল হ্যালাইড। তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, খুবই গুরুত্বপূর্ণ জায়গা, যে অ্যালকোহল থেকে অ্যালকাইল হ্যালাইড তৈরি করা যায়। এখন খুব সহজ একটা ব্যাপার হচ্ছে হাইড্রোজেন হ্যালাইড দেওয়া। সহজ ব্যাপারটা কি ভাইয়া? হাইড্রোজেন হ্যালাইড দেওয়া। খেয়াল করো তো, মানে এই আর আর এক্স আর এক্স আর এইচ ও আর এইচ, পানি তৈরি হয়ে গেল, তাই না? এই যে বিক্রিয়া, এই বিক্রিয়ার নাম হচ্ছে গ্রোপস। আসলে একটু বুঝাই বলি, এই বিক্রিয়ায় যে পানি তৈরি হয়, এই পানিকে অপসারণের জন্য আমরা যে করি, সেটাকে গ্রোপস বিক্রিয়া বলে। আচ্ছা, তাহলে সহজ ভাষায় অ্যালকোহল এবং অ্যালকাইল হ্যালাইড, H6, এটাকে HCl হইতে পারে এখানে, সেখানে RH, এখানে হইতে পারে যে RCl। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে আমার গ্রোপস বিক্রিয়া, এটা সবচেয়ে কমন বিক্রিয়া, যে অ্যালকোহল প্লাস অ্যালকাইল হ্যালাইড আমার অ্যালকোহল প্লাস হাইড্রোজেন হ্যালাইড আমার তৈরি হলো অ্যালকাইল হ্যালাইড। এখন আরেকটা ছোট্ট জিনিস তোমাকে দেখাই, সেটা হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইড, হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন ব্রোমাইড, হাইড্রোজেন আয়োডাইড। এই যে চারটা যৌগ, এর মধ্যে শক্তিশালীর দিক দিয়ে, মানে শক্তি মাত্রার দিক দিয়ে, আবার আরেকটা দেখাই, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এখন এই যে চারটা, এর মধ্যে খেয়াল করো, ফ্লোরিন বেশি শক্তিশালী, তারপর ক্লোরিন, তারপর ব্রোমিন, এটা হচ্ছে সক্রিয়তার ক্রম। তাহলে সক্রিয়তার ক্রম হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এইভাবে, মানে ফ্লোরিন সবচেয়ে বেশি সক্রিয়। কিন্তু যদি এই যে হাইড্রোজেন ফ্লোরাইড, ক্লোরাইড, ব্রোমাইড এবং আয়োডাইডের কথা বলি, এখানে সক্রিয়তার ক্রম ঠিক এরকম, ঠিক এরকম। অর্থাৎ হাইড্রোজেন আয়োডাইড সবচেয়ে শক্তিশালী, আর হাইড্রোজেন ফ্লোরাইড সবচেয়ে দুর্বল। হাইড্রোজেন ফ্লোরাইড হচ্ছে সবচেয়ে দুর্বল, তাহলে হাইড্রোজেন আয়োডাইড সবচেয়ে শক্তিশালী, আর হাইড্রোজেন ফ্লোরাইড হচ্ছে সবচেয়ে দুর্বল। এখন একটা জিনিস খেয়াল করো, তোমাকে আমি বললাম যে অ্যালকাইল ফ্লোরাইড আমাকে তৈরি করো, তাহলে তুমি সহজ ভাষায় কি করবা বলো তো? এখানে আমি অ্যালকাইল ফ্লোরাইড তৈরি করতে বললাম তোমাকে, তাহলে তুমি হাইড্রোজেন ফ্লোরাইড দিবা। দেখো, অ্যালকোহল প্লাস হাইড্রোজেন ফ্লোরাইড হয়ে গেল অ্যালকাইল ফ্লোরাইড। খুব সিম্পল, কিন্তু সমস্যা আছে এখানে। সমস্যাটা হচ্ছে, দেখছো, এইচএফ সবচেয়ে কম সক্রিয়, এইচএফ বিক্রিয়া করতে চায় না। তাহলে অ্যালকাইল ফ্লোরাইড যদি তৈরি করতে চাই, হাইড্রোজেন ফ্লোরাইড তো ইউজ করতে পারতেছি, কারণ এ তো খুবই দুর্বল, এই জন্য এখানে আমি হাইড্রোজেন ফ্লোরাইড ইউজ করতে পারবো না। তাহলে এখানে আমি ইউজ করব অজৈব ফ্লোরাইড। অজৈব ফ্লোরাইড মানে সহজ ভাষায় এটা তো একটা জৈব না, এটা হচ্ছে জৈব, তাহলে অজৈব ফ্লোরাইড। এখন অজৈব ফ্লোরাইড ইউজ করে এই যে অ্যালকাইল ফ্লোরাইড তৈরি করলাম,
এই যে বিক্রিয়া, এই বিক্রিয়াকে বলে সোয়ার্স বিক্রিয়া। এই বিক্রিয়াকে বলা হয় সোয়ার্স বিক্রিয়া। কি বললাম ভাইয়া? এই যে বিক্রিয়া, এই বিক্রিয়াকে বলা হয় সোয়ার্স বিক্রিয়া। অজৈব ফ্লোরাইড কি আমরা আসতেছি, অজৈব যৌগ। তাহলে অজৈব যৌগের যে ফ্লোরাইড সেটাই অজৈব ফ্লোরাইড, আমরা আসতেছি, এটাই, টেনশন করার কিছু নেই। মানে অজৈব ফ্লোরাইড বলতে এমন ফ্লোরাইড যেটা অজৈব যৌগ। আচ্ছা, এরপরে আসো, এখন আরেকটা জিনিস দেখি। এই যে অ্যালকোহল থেকে অ্যালকাইল হ্যালাইড তৈরি করব, এখানে তুমি চাইলে থায়োনিল ক্লোরাইড ইউজ করতে পারো, SOCl। দেখো থায়োনিল, আমি তোমাকে বলছিলাম যে এস সালফার থাকলে সেটাকে থায়ো বলে, ফলে SOCl হচ্ছে থায়োনিল ক্লোরাইড। SOCl হচ্ছে থায়োনিল ক্লোরাইড। যখন তুমি থায়োনিল ক্লোরাইড দিয়ে অ্যালকাইল ফ্লোরাইড, সরি অ্যালকাইল ক্লোরাইড তৈরি করতেছো বা অ্যালকাইল হ্যালাইড তৈরি করতেছো, এই বিক্রিয়ার নাম হচ্ছে ডারজেন বিক্রিয়া। তাহলে অ্যালকোহল থেকে থায়োনিল ক্লোরাইড সহ যখন তুমি অ্যালকাইল হ্যালাইড তৈরি করতেছো, অ্যালকাইল হ্যালাইড তৈরির তিনটা বিক্রিয়া আমরা দেখলাম। একটা হচ্ছে গ্রোভস বিক্রিয়া, যেখানে আমরা হাইড্রোজেন হ্যালাইড ইউজ করতেছি এবং পানিকে অপসারণ করার জন্য এই গ্রোভস বিক্রিয়া। দ্বিতীয় বিক্রিয়া হচ্ছে সোয়ার্স বিক্রিয়া, যেখানে আমরা হাইড্রোজেন ফ্লোরাইডের বদলে, যেহেতু হাইড্রোজেন ফ্লোরাইড বিক্রিয়া করে না, আমরা অজৈব ফ্লোরাইড ইউজ করতেছি। একটা জিনিস একটু বলি, যে কিছু ক্ষেত্রে যেমন আমরা বলি যে হাইড্রোজেন ফ্লোরাইড বিক্রিয়া করে না, আমরা এর আগে বলছি যে অ্যালকেন, ধর আমরা যদি বলি অ্যালকেন, হ্যাঁ অ্যালকেন বিক্রিয়া করে না, কিন্তু এটা আসলে পুরোপুরি সত্য না। অ্যালকেন যারা আহ এরা যে একদম বিক্রিয়া কখনোই করে না তা না। যদি তুমি আসলে তাকে উপযুক্ত পরিবেশে, যেমন আমাদের হ্যালোজেনের কথা বলি, সরি আমরা নিষ্ক্রিয় গ্যাসের কথা যদি বলি, নিষ্ক্রিয় গ্যাসগুলো বিক্রিয়া করে না, কিন্তু না করে, যদি তুমি উপযুক্ত তাপমাত্রা এবং চাপ ওকে দিতে পারো। ঠিক একইভাবে অ্যালকেনকেও তুমি যদি উপযুক্ত তাপমাত্রা এবং চাপ দিতে পারো, অ্যালকেনকেও দিয়েও বিক্রিয়া করানো সম্ভব। মানে আমরা নরমালি বলি যে বিক্রিয়া করে না। আচ্ছা, তাহলে এই জায়গাটা যে অ্যালকোহল থেকে আমরা অ্যালকাইল হ্যালাইড তৈরি করলাম, অ্যাকচুয়ালি আমরা এখানে অ্যালকাইল হ্যালাইডই বুঝাই। হ্যাঁ, অজৈব ফ্লোরাইডের জায়গায় অজৈব ক্লোরাইড দিলে তো তখন অবশ্যই হিসাব আলাদা। হ্যাঁ, তো আমরা অ্যালকাইল হ্যালাইড তৈরির তিনটা বিক্রিয়া দেখলাম, গ্রোভস বিক্রিয়া, সোয়ার্স বিক্রিয়া আর হচ্ছে ডারজেন বিক্রিয়া। এখন দেখো এই যে অ্যালকাইল হ্যালাইড তুমি তৈরি করলা, দেখো আমি আর একটু দেখে আসি না। এই যে তুমি অ্যালকাইল হ্যালাইড তৈরি করলা, এখন তোমাকে যদি আমি বলি যে অ্যালকাইল সায়ানাইড তৈরি করো, তুমি এখানে কি আনবা বলো? অ্যালকাইল হ্যালাইড থেকে আমি এখানে অ্যালকাইল সায়ানাইড তোমাকে যদি তৈরি করতে বলি, তাহলে তুমি এখানে কি আনবা? হাইড্রোজেন সায়ানাইড আনবা না? তুমি এখানে হাইড্রোজেন সায়ানাইড আনবা কিনা? আনা উচিত, হাইড্রোজেন সায়ানাইড আনলা। তাহলে অ্যালকাইল সায়ানাইড, এই যে অ্যালকাইল সায়ানাইড, এখান থেকে কিন্তু অনেক কিছু তৈরি করা সম্ভব। অ্যালকাইল সায়ানাইড থেকে ভাইয়া অনেক কিছু তৈরি করা সম্ভব। কি তৈরি করা সম্ভব? অ্যামিন তৈরি করা সম্ভব, অ্যামাইড তৈরি করা সম্ভব, অ্যাসিড তৈরি করা সম্ভব। চলো আমরা একটু দেখি। ধরো তুমি যদি অ্যামাইন তৈরি করো এইটা, তাহলে প্রভাবক হবে, অন্য কালি দিই, লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট। লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট দিয়ে তুমি অ্যামিন তৈরি করে ফেললে। এরপর আসো তুমি অ্যামাইড তৈরি করতে চাও, ধরো অ্যামাইড হচ্ছে RCONH2, এখানে তুমি ইউজ করবা হচ্ছে H2O2, হাইড্রোজেন পারঅক্সাইড, H2O2 ইউজ করলে তুমি RCO, দেখো এখানে O আছে, তাহলে এখানে O আছে এমন কিছু ইউজ করতে হবে। আবার তুমি ধরো অ্যাসিড ইউজ করবা, অ্যাসিড তৈরি করবা, হ্যাঁ অ্যাসিড তৈরি করতে গেলে অ্যাসিডিক পানি ইউজ করতে হবে, অ্যাসিডিক ওয়াটার। তাহলে সায়ানাইড থেকে তুমি যখন অ্যাসিড তৈরি করতেছো, অ্যাসিডিক ওয়াটার ইউজ করবা, অ্যাসিডিক ওয়াটার, ঠিক আছে। H2O2 ইউজ করলে অ্যামাইড, দেখো CONH2 হচ্ছে অ্যামাইড আর NH2 শুধু, সেটা হচ্ছে অ্যামিন। এখন এই যে অ্যামাইড আর এই যে অ্যামিন, এটাকে কিন্তু কনভার্সন করা যায়। হ্যাঁ, এই যে অ্যামাইড আর অ্যামিন, এটাকে কিন্তু কনভার্ট করা যায়। চলো আমরা একটু দেখি। ধরো এটা হচ্ছে আমার অ্যামাইড, ঠিক আছে, সেখান থেকে তুমি তৈরি করতে চাও অ্যামিন। একটা জিনিস তুমি খেয়াল করো, এখানে CO কার্বন ছিল, এখানে কার্বন কমে গেছে, তাহলে এখানে কার্বন কমে যাচ্ছে, তাই না? কার্বন কমে যাচ্ছে, তাহলে এটা একটা অপসারণ বিক্রিয়া। অপসারণ বিক্রিয়া আমরা কি ইউজ করি? পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলীয় দ্রবণ ইউজ করি। কার্বন কমে যাচ্ছে, ফলে এটা একটা অপসারণ বিক্রিয়া। এখানে আমরা পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলীয় দ্রবণ ইউজ করতেছি। ওকে ফাইন। এরপরে আসো, এখানে আমরা আর ইউজ করব ব্রোমিন।
আর ইউজ করব হচ্ছে ব্রোমিন। এখন খেয়াল করো, এই যে কার্বন সংখ্যা কমে গেছে, এই কমে যাওয়াকে বলে ডিগ্রেডেশন। কমে যাওয়াকে বলা হয় ডিগ্রেডেশন। বিজ্ঞানী হফম্যান এটা আবিষ্কার করছে এই বিক্রিয়াটা, ফলে এই বিক্রিয়াকে বলা হয় হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া। এই যে বিক্রিয়া, এই বিক্রিয়াকে বলা হয় হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া। কি বললাম? হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া। হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া, ঠিক আছে? আচ্ছা, তাহলে আসো আমরা একটু আবার ব্যাকে যাই। অ্যালকিন থেকে অ্যালকোহল তৈরি করব। কি বলছি? অ্যালকিন থেকে অ্যালকোহল তৈরি করব। সালফিউরিক অ্যাসিড 160 ডিগ্রি, অ্যালকোহল থেকে অ্যালকিনে ব্যাক যাব। সালফিউরিক অ্যাসিড 100, উপরেরটা ছিল 100 ডিগ্রি, নিচে 160 ডিগ্রি। আচ্ছা, এখন এই যে অ্যালকোহল, এটা আমি তৈরি করে ফেললাম। এখানে দুইটা সক্রিয়তার ক্রম আমরা দেখছি। যদি ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন মানে এইগুলার কথা বলি, ফ্লোরিন সবচেয়ে বেশি সক্রিয়। কিন্তু যদি হাইড্রোজেন ফ্লোরাইড, ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইডের কথা বলি, এখানে হাইড্রোজেন ফ্লোরাইড সবচেয়ে কম সক্রিয়। এই তথ্যটা জেনে নিলাম। অ্যালকোহল থেকে অ্যালকাইল হ্যালাইড তৈরি করতে চাই। অ্যালকোহল থেকে অ্যালকাইল হ্যালাইড যদি তৈরি করতে চাই, তাহলে আমরা তিনটা বিক্রিয়া দেখছি, গ্রোপস, সোয়ার্স আর হচ্ছে ডারজেন। গ্রোপস বিক্রিয়া আমরা হাইড্রোজেন হ্যালাইড থেকে অ্যালকাইল হ্যালাইড তৈরি করছি। আর সোয়ার্স বিক্রিয়ায় আমরা যদি অ্যালকাইল ফ্লোরাইড তৈরি করতে চাই, সেক্ষেত্রে হাইড্রোজেন ফ্লোরাইড যেহেতু ইউজ করতে পারছি না, এটা সক্রিয়তা কম, তাই অজৈব ফ্লোরাইড ইউজ করছি। আর ডারজেন বিক্রিয়ার ক্ষেত্রে আমরা এখানে থায়োনিল ক্লোরাইড ইউজ করছি ডারজেন বিক্রিয়ার ক্ষেত্রে। ফলে আমরা তৈরি করে ফেললাম অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইড যখন তৈরি করলাম, আর সেখান থেকে অ্যালকাইল সায়ানাইড তৈরি করা যায়। সেখান থেকে তুমি অ্যামিন তৈরি করতে পারবা, অ্যামাইড তৈরি করতে পারবা এবং অ্যাসিড তৈরি করতে পারবা। তুমি যখন অ্যামিন থেকে অ্যামাইড মানে অ্যামিন এবং অ্যামাইড তৈরি করলা, এই অ্যামাইড থেকে আবার অ্যামিনে যাওয়া যায়, অ্যামাইড থেকে অ্যামিনে যাওয়া যায়। তো অ্যামাইড থেকে অ্যামিনে যাওয়ার ক্ষেত্রে পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলীয় দ্রবণ এবং ব্রোমিন। অ্যালকোহলীয় দ্রবণ কেন ইউজ করছি? এই যে বিক্রিয়াটা একটা অপসারণ বিক্রিয়া, এখানে শুধু NH2, এখানে ছিল CONH2, ফলে এখানে অপসারণ হয়েছে, ফলে এটা একটা অপসারণ বিক্রিয়া, ফলে পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলীয় দ্রবণ আমরা ইউজ করছি। এই যে বিক্রিয়া, অ্যামাইড থেকে অ্যামিন তৈরির বিক্রিয়া, এই বিক্রিয়াকে বলা হয় হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া। এই বিক্রিয়াকে বলা হয় হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া। কি বললাম? এই বিক্রিয়াকে বলা হয় হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া। এখন চলো আমরা বই যাই, আমরা এখন বইয়ে চলে যাব। এখন এখানে প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি অ্যালকাইল হ্যালাইড বলা আছে। প্রাইমারি মানে 1 ডিগ্রি, সেকেন্ডারি মানে 2 ডিগ্রি, টারশিয়ারি মানে 3 ডিগ্রি। এখানে তোমার কাছে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে কার্বনের হাত 4টা। যদি একটা CH3 থাকে 1 ডিগ্রি, দুইটা CH3 থাকে 2 ডিগ্রি, তিনটা CH3 যুক্ত থাকে 3 ডিগ্রি। দেখো ভাইয়া, এখানে কয়টা আছে? এই যে একটা আছে, একটা আর, তাইলে এটা 1 ডিগ্রি। এখানে একটা, দুইটা আর আছে, তাহলে 2 ডিগ্রি। এখানে তিনটা আর আছে, হ্যাঁ দেখা যাচ্ছে না এই ইয়ার জন্য, এখানে তিনটা আর আছে, তাই 3 ডিগ্রি। এখন অ্যালকাইল হ্যালাইড তুমি কিভাবে তৈরি করবা? আমি একটু আগে তোমাকে কিন্তু অ্যালকোহল থেকে অ্যালকাইল হ্যালাইড তৈরি করা দেখালাম, দেখাইছি কিনা বলো? একটু আগে আমি তোমাকে অ্যালকোহল থেকে অ্যালকাইল হ্যালাইড তৈরি করা দেখাইছি, কই গেল? এই যে একটু আগে আমি তোমাকে এই যে অ্যালকোহল থেকে অ্যালকাইল হ্যালাইড তৈরি করা দেখাইছি। এখানে তিনটা বিক্রিয়া দেখাইছি, গ্রোপ, সোয়ার্স আর ডারজেন। আমরা এই বিক্রিয়াগুলাই এখন একটু দেখব। তো প্রথমে হচ্ছে অ্যালকোহল এবং হাইড্রোজেন হ্যালাইড। একটু খেয়াল করো ভাইয়া, এই যে অ্যালকোহল, এই যে হাইড্রোজেন হ্যালাইড, তুমি অ্যালকাইল হ্যালাইড তৈরি করলা আর পানি তৈরি হইলো। কারণ এই বিক্রিয়ায় যে পানি তৈরি হইলো, এই পানিকে অপসারণ করতে হবে, তার জন্য ইউজ করতে হবে নিরোধক। আচ্ছা, নিরোধক কি জিনিস? যারা বিক্রিয়ায় উৎপন্ন পানিকে শোষণ করে। রিপিট করতেছি, যারা একটা বিক্রিয়ায় উৎপন্ন পানিকে শোষণ করে তাদেরকে নিরোধক বলে। এই নিরোধক হিসেবে গাঢ় সালফিউরিক অ্যাসিড ইউজ হচ্ছে। কি ইউজ হচ্ছে ভাইয়া? গাঢ়। এখানে ঝামেলাটা কোথায় লাগাই? লঘু আর গাঢ়তে। ফলে এখানে ইউজ হচ্ছে গাঢ় সালফিউরিক অ্যাসিড বা অনাদ্র, মানে যাকে দিয়ে তুমি শোষণ করতেছো সে যদি আর্দ্র হয় তাইলে তো সমস্যা নাকি? ফলে অবশ্যই এটা আর্দ্র জিঙ্ক ক্লোরাইড হইতে পারবে না, অনার্দ্র জিঙ্ক ক্লোরাইড হইতে হবে। তো এই যে পানি শোষণ করার বা এই যে পানিকে অপসারণ করাকে গ্রোপস পদ্ধতি বলে। আচ্ছা, এটা আমরা বুঝতে পারলাম। এখন অ্যালকোহলের বিক্রিয়ার একটা ক্রম দেওয়া আছে, 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি। এটা আমরা গতকাল পড়ছি। আমাদের জৈব যৌগের যত বিক্রিয়া আছে, প্রত্যেকটা বিক্রিয়া 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি।
মাত্র 4টা বিক্রিয়া আছে যেগুলো ব্যতিক্রম, যেমন 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি, এটা হচ্ছে 3টা বিক্রিয়া। একটা বিক্রিয়া আছে 2 1 3, 2 ডিগ্রি 1 ডিগ্রি 3 ডিগ্রি। আমাকে সবাই কমেন্ট করে বলবা কোন বিক্রিয়াটার ক্রমটা 2 ডিগ্রি 1 ডিগ্রি 3 ডিগ্রি। একটু পরে আমরা পড়বো আসলে এই জায়গায়। আচ্ছা, এরপরে চলে আসো, আমরা এরপরে যে বিক্রিয়াটা দেখবো সেটা হচ্ছে অ্যালকোহল এবং হাইড্রোজেন ফ্লোরাইড খুব আস্তে বিক্রিয়া করে। কারণ কি? কারণ হাইড্রোজেন ফ্লোরাইড খুবই দুর্বল ও বিক্রিয়া করতে চায় না, তাই খুবই আস্তে বিক্রিয়া করে, এই জন্য অজৈব ফ্লোরাইড। এখন অজৈব ফ্লোরাইড কে এরা হচ্ছে ভাইয়া অজৈব ফ্লোরাইড, মানে সহজ ভাষায় অজৈব যৌগ, নট জৈব যৌগ। ঠিক আছে? তাহলে অজৈব ফ্লোরাইডে সিলভার ফ্লোরাইড, মার্কিউরাস ফ্লোরাইড, টিন ফ্লোরাইড, হ্যাঁ, আর্সেনিক। তাহলে এই ফ্লোরাইড গুলা হচ্ছে অজৈব ফ্লোরাইড। তাহলে এগুলা যখন ইউজ করতেছি, আমার বিক্রিয়ার নাম হচ্ছে সোয়ার্টস বিক্রিয়া, সোয়ার্টস বিক্রিয়া। ঠিক আছে? আর লাস্টে লাস্টে এই বিক্রিয়াটা গ বিক্রিয়াটার ক্ষেত্রে খেয়াল করো, অ্যালকোহল এবং থায়োনিল SOCl2, থায়োনিল ক্লোরাইড, অ্যালকোহল এবং SOCl2 থায়োনিল ক্লোরাইড থেকে তৈরি হচ্ছে আমার অ্যালকাইল হ্যালাইড। এই বিক্রিয়ার নাম হচ্ছে ডারজেন বিক্রিয়া। তবে এই বিক্রিয়া আর একটা ব্যাপার আছে, এখানে HCl তৈরি হয়েছে। এখন আমার প্রথম বিক্রিয়ায় তৈরি হয়েছিল কি ভাইয়া? পানি তৈরি হয়েছিল। পানিকে শোষণ করার জন্য কোন বিক্রিয়া ছিল? গ্রোপস বিক্রিয়া। আর এখানে আমার HCl শোষণ করার জন্য পিরিডিন ইউজ হয়। HCl শোষণ করার জন্য পিরিডিন ইউজ হয়। কোনটা ভাইয়া? পিরিডিন, C5H5N, এটা হচ্ছে আমার পিরিডিন। তাহলে আমার পরীক্ষায় যদি আসে ডারজেন বিক্রিয়ায় HCl শোষক হিসেবে কোনটি ব্যবহৃত হয়, তাহলে বলতে হবে পিরিডিন। এখন এখানে বাংলায় নাম পিরিডিন হিসেবে আসতে পারে, পিরিডিনের সংকেতটাও আসতে পারে। ফলে একটু খেয়াল করতে হবে যে প্রশ্ন কিভাবে আসতে পারে। ইয়েস, এটা হচ্ছে অ্যামিনের ক্ষারধর্মিতা। এটা আমরা কি জানি ভাইয়া? অ্যান্সারটা হবে অ্যামিনের ক্ষারধর্মিতা। এখন একটু চলে আসো এই পর্যন্ত। হ্যাঁ, এই যে ক্রম, এই ক্রমগুলো আমরা দেখছি একটু আগে, আমি তোমাকে লিখে দিচ্ছি যে ক্রমটা দেখো, হাইড্রোজেন ফ্লোরাইড খুবই কম সক্রিয়, ফলে ও আসলে বিক্রিয়া করতে চায় না। এখন একটু চলে আসো, অ্যালকেন থেকে তৈরি করা যায়। এখন তুমি আমাকে বলো, আমি অ্যালকেন থেকে, তাহলে অ্যালকেন থেকে, আমি এটা শেখার দরকার নাই, কিন্তু দেখো আমরা জানি যে অ্যালকেনকে প্যারাফিন বলে, অ্যালকেন বিক্রিয়া করে না। কিন্তু এখানে ইউভি রশ্মি কই থেকে আসে? সূর্যের ইউভি রশ্মি। তাহলে সূর্যের আলো তো প্রচন্ড তাপ, তাই না? তো সূর্যের আলোতে, হ্যাঁ, বা 400 ডিগ্রিতে, তখন কিন্তু অ্যালকেনকেও বিক্রিয়া করানো সম্ভব, এতটুকু। এবং সেখান থেকে কিন্তু তুমি অ্যালকাইল হ্যালাইড পাইতে পারো, জাস্ট জানার জন্য। আর এখানে আরেকটা ক্রম দেওয়া আছে, সেটা হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। আমরা জানি যে ফ্লোরিন অনেক বেশি সক্রিয়, ফ্লোরিন অনেক বেশি সক্রিয়। বা এখানে দেখো আরো একটা ক্রম দেওয়া আছে, অ্যালকেনে যে হাইড্রোজেন পরমাণু আছে তার সক্রিয়তার ক্রম, সেটাও 3 2 1। বলছি জৈব যৌগে যত ক্রম আছে 4টা ক্রম বাদে সবই হচ্ছে 3 2 1। হোপফুলি আমরা বুঝতে পারছি। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অ্যারাইল হ্যালাইড। এখন আমরা যেটা দেখতে চাই সেটাকে বলা হয় অ্যারাইল। অ্যারাইল মানে কি ভাইয়া? চাক্রিক, চাক্রিক হ্যালাইড। যেমন ক্লোরোবেনজিন, যেমন হচ্ছে ক্লোরোবেনজিন। তাহলে বেনজিন থেকে ক্লোরোবেনজিন তৈরি করা যায়, এইটা হচ্ছে অ্যারাইল হ্যালাইড, বা হ্যালোজেনো অ্যারিন বলে, বা অ্যারাইল হ্যালাইড বলে। তাহলে তুমি জাস্ট এখানে এইটা দেখবা যে বেনজিন থেকে ক্লোরোবেনজিন তৈরি করতে গেলে তো ক্লোরিন লাগবে, নাকি? ব্রোমিন হইলে তো আর ক্লোরোবেনজিন তৈরি করা যাবে না। জাস্ট অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, ঠিক আছে? আর ফেনল থেকে PCl5 সহ বিক্রিয়ায়। এই তথ্যটা জানবা, আর কিছু লাগবে না, শুধু এই লাইনটা, আর কিচ্ছু না। গুরুত্বপূর্ণ হচ্ছে আমার এই বিক্রিয়া, গুরুত্বপূর্ণ হচ্ছে এই বিক্রিয়াটা। একটু খেয়াল করো ভাইয়া, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, এটা আমরা আগের ক্লাসে পড়ছিলাম যে ডায়াজোনিয়াম ক্লোরাইড হচ্ছে বেনজিনের উপরে একটা N2Cl, আমরা বলছিলাম যে N2 মানে হচ্ছে ডায়াজো মূলক, আর N2Cl মানে মানে ডায়াজোনিয়াম ক্লোরাইড। হ্যাঁ, আর এই বেনজিন আছে, তাই এটা হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, এখান থেকে ক্লোরোবেনজিন তৈরি করা যায়। এই যে কন্ডিশন, সেখানে তাপমাত্রা চাপ প্রভাবকটা জানতে হবে। তাহলে আমরা অ্যারাইল হ্যালাইড মেইনলি ক্লোরোবেনজিন তৈরি করা দেখতেছি 3টা বিক্রিয়ায়। একটা হচ্ছে ফেনল থেকে, আর একটা হচ্ছে বেনজিন থেকে, আর একটা হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে। এই যে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে তুমি ক্লোরোবেনজিন তৈরি করতেছো, এই বিক্রিয়ার একটা নাম আছে স্যান্ড মেয়ার, বিজ্ঞানী স্যান্ড মেয়ার এটা আবিষ্কার করছে, তাই বিক্রিয়াটার নাম হচ্ছে স্যান্ড মেয়ার বিক্রিয়া। এখন কথা হচ্ছে এই বিক্রিয়াটা আসলে তোমার শিখতে হবে কিনা। হ্যাঁ ভাইয়া, সব বিক্রিয়া লাগে না, একটা দুইটা বিক্রিয়া লাগে, তার ভিতরে এই বিক্রিয়াটা। কোনো বিক্রিয়া যদি নাম থাকে তাহলে সে স্পেশাল, তাই না? ব্যাপারটা এমন যে তোমার পোষা যে প্রাণীটা, সেটা বিড়াল হতে পারে, কুকুর হতে পারে, তার একটা নাম আছে।
তাহলে সে স্পেশাল। আবার ধরো রাস্তায় প্রচুর কুকুর রয়েছে, সবার তো আর নাম নেই, তাই না? তাইলে তারা তেমন স্পেশাল না। ফলে কোন বিক্রিয়ার নাম আছে মানে ওই বিক্রিয়াটা স্পেশাল। ফলে নামধারী, নাম আছে এমন প্রত্যেকটা বিক্রিয়াকে তোমাকে গুরুত্ব দিয়ে পড়তে হবে। ক্লিয়ার? ইয়েস, অ্যামিনের ক্ষার ধর্মতা। আচ্ছা, তাহলে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। ক্লিয়ার? এখন আসো, এখানে টলুইনে ক্লোরিনেশন দ্বারা ক্লোরোটলুইন, এগুলো এত ইম্পর্টেন্ট না আসলে। হ্যাঁ, এগুলা না পড়লেও কোনো কিচ্ছু যায় আসে না, কিচ্ছু যাবে আসবে না। আচ্ছা, ঠিক আছে। এখন এই জায়গাটা আমরা অলরেডি দেখছি যে পটাশিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ আছে, পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলীয় দ্রবণ আছে। খেয়াল করো একটু, পটাশিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ, অ্যালকোহলীয় দ্রবণ। এখন তুমি অলরেডি জানো জল মানে পানি, পথে প্রতিস্থাপন। ফলে এখানে কি বিক্রিয়া হবে? প্রতিস্থাপন। দেখো ভাইয়া, এই যে জলীয় দ্রবণ এসএন, এস মানে কি? এস মানে সাবস্টিটিউশন, মানে প্রতিস্থাপন। আবার দেখো অ্যালকোহলীয় দ্রবণ, তাহলে ও দিবে এলিমিনেশন, E2। ক্লিয়ার? তাহলে পটাশিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ ও কি তৈরি করতেছে? অ্যালকোহল তৈরি করতেছে, তাই না? প্রতিস্থাপন বিক্রিয়া দ্বারা। আর অ্যালকোহলীয় দ্রবণ কি তৈরি করতেছে? অ্যালকিন তৈরি করতেছে, অ্যালকিন তৈরি করতেছে। কি বিক্রিয়া দ্বারা? অপসারণ বিক্রিয়া দ্বারা। এখানে আর কিচ্ছু নাই। এখন আমরা কিছু ব্যবহার করব, এবং বিলিভ মি ভাইয়া, এখানে যে ব্যবহারগুলো আছে এটা মানে 4 স্টার ইম্পর্টেন্ট। নরমালি আমি 4 স্টার বলি না, তবে হ্যালোজেনো অ্যালকেন থেকে যদি বা অ্যালকাইল হ্যালাইড থেকে যদি কিছু আসে তাহলে ব্যবহার আসবে। ঠিক আছে, যদি কিছু আসে তাহলে ব্যবহার আসবে, এবং ব্যবহারই আসে। এই যে এত বিক্রিয়া শিখলাম, এত কিছু শিখলাম, ভাই এগুলো আসে না, আসে হচ্ছে এই ব্যবহার কয়টা। এখন ধরো তুমি ভুলটা কোথায় করলা? ভাইয়া এই বসে বসে সারাদিন বিক্রিয়া পড়লা, এই ব্যবহারগুলো পড়ে গেল না। আর এই ব্যবহারগুলো তো মুখস্থ জিনিস। তোমরা বলো জৈব যৌগ কঠিন, এখন বায়োলজিতে কত জিনিস তুমি মনে রাখতে হয়, মুখস্থ করতে হয়, সেখানে এই ব্যবহার কয়টা তুমি পারবা না ভাইয়া? চলো, এখন এই অ্যারাইল হ্যালাইড বলতে মেইনলি ক্লোরোবেনজিনকে বোঝায়। কারণ ক্লোরোবেনজিন খুবই ইম্পর্টেন্ট জিনিস। ক্লোরোবেনজিন থেকে অনেক কিছু তৈরি করা যায়। তার একজন হচ্ছে ডিডিটি, এরপর অ্যানিলিন আছে, ফেনল আছে, তাই না? অ্যানিলিন আছে, ফেনল আছে। এর ভিতর ফেনলের কথা আমরা জানি, ফেনল হচ্ছে কার্বলিক অ্যাসিড। এরপর ডিডিটি খুবই ইম্পর্টেন্ট। ডিডিটি এখন নিষিদ্ধ, কিন্তু একটা সময় মানে পৃথিবীতে প্রচন্ড রকম ব্যবহার হইতো। ডিডিটি আসলে কই গেল? ডিডিটি হচ্ছে এই যে দেখো, কীটনাশক ছিল, জীবাণুনাশক ছিল, এক সময় মানুষ অনেক বেশি ব্যবহার করছে, বর্তমানে নিষিদ্ধ। ডিডিটি তৈরি করা হয় এই যে দেখো, কই গেল? এই যে ক্লোরোবেনজিন আছে আর ক্লোরাল আছে। তাহলে ক্লোরোবেনজিন এবং ক্লোরাল থেকে এই ডিডিটি তৈরি করে, এবং ডিডিটি হচ্ছে বর্তমানে। এখন তুমি একটা জিনিস জিজ্ঞেস করতে পারো, ভাইয়া ডিডিটির পুরো নাম প্যারা প্যারা ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরোইথেন, এটা কি মনে রাখতে হবে? না। কেন না? কারণ এই নাম এত বড় যে মেডিকেল ভর্তি পরীক্ষা হলে এই নাম সহ যদি প্রশ্ন করতে যায় তাহলে আসলে খুবই ঝামেলা। এই জন্য এই নাম আসলে আসবে না। তোমার যেটা জানতে হবে সেটা হচ্ছে ডিডিটি সম্পর্কে। ডিডিটি হচ্ছে কীটনাশক, জীবাণুনাশক, ব্যবহৃত হতো আগে, এখন পৃথিবীতে ব্যবহৃত হয় না। ডিডিটি ক্লোরোবেনজিন থেকে তৈরি করা হয়, সাথে ক্লোরাল। তাহলে এটা হচ্ছে ডিডিটি। আচ্ছা, এইটা গেল। এখন আসো, এই দেখো 4 স্টার দেওয়া আছে এখানে। তাহলে এখন আমরা হ্যালোজেনো অ্যালকেন যারা বা অ্যালকাইল হ্যালাইড বলি বা হ্যালোজেনো অ্যালকেন বলি সেই ব্যবহারগুলো দেখব। ঠিক আছে? আচ্ছা, তাহলে ঠিক আছে, বোঝা গেছে? বোঝা গেছে? বলেন বোঝা গেছে কিনা। চলেন আমরা এখন এটা করতে চাই। আচ্ছা, তাহলে দ্রাবক, শোনো, ম্যাক্সিমাম ক্ষেত্রেই এরা দ্রাবক হিসেবে ব্যবহৃত হয়। তো দ্রাবক হিসেবে এখানে আমরা যে নামগুলা পড়তেছি, চলো দেখি। 4টা নাম আছে, হ্যাঁ। তো ওয়েস্ট্রন, আর একটা নাম আছে ওয়েস্ট্রোসল। তো এই দুইটা পার্থক্য একটু দেখো, যে এটা হচ্ছে কোথায় লিখি, ধরো CH Cl2 ডাবল বন্ড CH, সরি, CH Cl2 হলে তো এটা 3টা হাত হয়ে গেছে, তাহলে একটা সিঙ্গেল বন্ড হলে 4টা হাত হইলো। CH Cl2, এটা হচ্ছে আমার ওয়েস্ট্রন, 4 অক্ষরের, দেখছো? এখন তোমার মনে হইলো যে এখানে একটা ডাবল বন্ড আনবা, এখানে একটা কি আনবা? ডাবল বন্ড। তো ডাবল বন্ড আনতে গেলে ধরো CH Cl2 না, 2টা ক্লোরিন আছে, একটা ক্লোরিন সরাই দিলা, তাহলে ডাবল বন্ড আনলা। আর এখান থেকেও একটা কিছু সরাইতে হবে নাকি? এখান থেকেও একটা কিছু হাইড্রোজেন সরাই দাও, তাহলে থাকে CCl2। বোঝা গেছে? তাহলে ডাবল বন্ড আনার কারণে এখানে ক্লোরিন সরানো হয়েছে আর এখানে হাইড্রোজেন সরানো হয়েছে। ফলে উপরেরটা হচ্ছে ওয়েস্ট্রন আর নিচেরটা হচ্ছে ওয়েস্ট্রোসল। তাহলে উপরেরটার নাম হচ্ছে ওয়েস্ট্রন, ওয়েস্ট্রন, আর নিচেরটা হচ্ছে ওয়েস্ট্রোসল, ওয়েস্ট্রোসল। ক্লিয়ার জিনিসটা? উপরেরটা ওয়েস্ট্রন, নিচেরটা হচ্ছে ওয়েস্ট্রোসল। বুঝতে পারছি?
কোনো কনফিউশন আছে? তাহলে এখন খেয়াল করো ভাইয়া, ওয়েস্ট্রনটা হচ্ছে দ্রাবক, আর এই ওয়েস্ট্রোসল এটা হচ্ছে আমার ড্রাই ওয়াশিং তরল। এটা হচ্ছে ড্রাই ওয়াশিং তরল। এরপরে আমরা একটু দ্রাবক হিসেবে আর কারা আছে একটু দেখি। এটা হচ্ছে এই যে ড্রাই লেখা আছে, এটা ড্রাই হবে না, এটা ডাইক্লোরো হবে। তাহলে ডাইক্লোরো মানে সোজা বাংলায় দুইটা ক্লোরিন আর মিথেন, মানে মিথেন ছিল, এখান থেকে দুইটা হাইড্রোজেন সরাই দিয়ে দুইটা ক্লোরিন বসাই দিছে, এই হচ্ছে আসল ঘটনা। আর এটা হচ্ছে ট্রাইক্লোরো ইথিন, মানে তিনটা ক্লোরিন আছে আর ইথিন। এটা টেট্রাক্লোরো ইথিন, মানে এখানে চারটা ক্লোরিন আর ইথিন। মানে ইথিন তো তুমি চিনো, ইথিনের ডাবল বন্ড তাই ইথিন, আর চারটা ক্লোরিন, মানে হাইড্রোজেনের জায়গায় ক্লোরিন আসছে। আসলে ছিল এরকম CH2 ডাবল বন্ড CH2, এটাই তো আমার ইথিন, তাই না? জাস্ট হাইড্রোজেনের জায়গায় ক্লোরিন বসছে, আর কিছু না। তাহলে একটা হচ্ছে ডাইক্লোরো, মানে দুইটা ক্লোরিন যুক্ত মিথেন, আর তিনটা ক্লোরিন যুক্ত ইথিন, আর চারটা ক্লোরিন যুক্ত ইথিন। তাহলে এই তিনটা দ্রাবক, সাথে সাথে আমরা ওয়েস্ট্রন দেখলাম, এটা দ্রাবক। তাহলে আমরা চারটা দ্রাবক মনে থাকবে। এখানে আমরা কয়টা দ্রাবক দেখছি? চারটা দ্রাবক, ঠিক আছে। এখন আরেকটা জিনিস একটু বলি, এই যে ওয়েস্ট্রন, এইটার বয়েলিং পয়েন্ট 146 ডিগ্রি, এটা একটু দেখবা। ওয়েস্ট্রনের বয়েলিং পয়েন্ট কত ভাইয়া? 146 ডিগ্রি, এই লাইনটা একটু দেখবা। এখন আসো ড্রাই ওয়াশিং তরল। তো ড্রাই ওয়াশিং তরল হিসেবে আমরা ওয়েস্ট্রোসল দেখছি। এখানে কি হচ্ছে, জাস্ট এখানে একটা ক্লোরিন সরাইছে, এখানে একটা হাইড্রোজেন সরাই ডাবল বন্ড আছে, এটা হচ্ছে ওয়েস্ট্রোসল। সাথে কার্বন টেট্রাক্লোরাইড, এই দুইটা হচ্ছে আমার ড্রাই ওয়াশিং হিসেবে ব্যবহৃত হচ্ছে, ওয়েস্ট্রোসল এবং কার্বন টেট্রাক্লোরাইড। তাহলে ওয়েস্ট্রোসলের বয়েলিং পয়েন্ট কত দেখো তো? 90 ডিগ্রি। তাহলে ওয়েস্ট্রনের বয়েলিং পয়েন্ট 146 ডিগ্রি, ওয়েস্ট্রোসলের 90 ডিগ্রি। ওয়েস্ট্রন হচ্ছে দ্রাবক, ওয়েস্ট্রোসল হচ্ছে ড্রাই ওয়াশিং তরল। আচ্ছা, এখন আসো অপারেশনে অজ্ঞান করার জন্য। তো তোমাকে যদি পুরোপুরি অজ্ঞান করতে হয়, মানে তোমার পা থেকে মাথা পর্যন্ত সব অজ্ঞান হয়ে যাবে, তাহলে আমরা ক্লোরোফর্ম ইউজ করি, তাই না? তাহলে পূর্ণ চেতনানাশক রূপে কোনটা ব্যবহৃত হয়? ক্লোরোফর্ম। কি ব্যবহৃত হয় ভাইয়া? ক্লোরোফর্ম। কিন্তু যদি তুমি স্থানিক চেতনানাশক প্রয়োগ করতে চাও, তুমি ফুটবল খেলা দেখো, তুমি ক্রিকেট খেলা দেখো, ফুটবল খেলা যদি দেখো, হুট করে দেখবা যে একটা প্লেয়ার পায়ে ব্যথা পাইছে। এই যে সেদিন চ্যাম্পিয়ন্স লিগ দেখতেছিলাম, কোন একটা প্লেয়ারের হচ্ছে নাক টাক ফেটে গেছে, হ্যাঁ, নাক ফেটে রক্ত পড়ে যা তা অবস্থা, হ্যাঁ। তো জাস্ট এসে একটা ব্যান্ডেজ মারছে আর ওখানে একটু চেতনানাশক দিয়ে দিছে। মানে ওই চেতনানাশকের কাজ হচ্ছে, ঠিক ধরো আঙুলে ব্যথা পাইছো বা পায়ের যেখানে ব্যথা পাইছো ওখানে একটা স্প্রে মেরে দেয়, ওই জায়গাটা অবশ হয়ে যায়। ফলে তুমি আর কিছুই টের পাও না, তুমি খেলা কন্টিনিউ করে যেতে পারবা। ক্রিকেটে, ফুটবলে স্থানিক চেতনানাশক যেখানে প্রয়োগ করা হবে সেই জায়গাটা অবশ হয়ে যাবে, এগুলাকে বলে স্থানিক চেতনানাশক। তাহলে ক্লোরোফর্ম যেটা, সেটা হচ্ছে পূর্ণ চেতনানাশক। আর মেইন ক্ষেত্রে এখন মোটামুটি তুমি এখন শুনো যে ডাক্তাররা অপারেশন করতেছে, ধরো পেটে অপারেশন করতেছে, হ্যাঁ, কিন্তু ওই জায়গাটা অজ্ঞান করে নিচ্ছে, ওই জায়গাটা চেতনানাশক দিয়ে তোমাকে ইয়া করে ফেলছে। আর হচ্ছে ডাক্তার হয়তো তোমার সাথে গল্প গুজব করতেছে, কথা বলতেছে, হ্যাঁ, আর তুমি তোমার এই জায়গা, তুমি পুরো জ্ঞানে আসছো, তুমি কথা বলতেছো, কিন্তু অপারেশন করতেছে, কাটাকাটি করতেছে, তুমি কিছু টের পাচ্ছ না। এটা স্থানিক চেতনানাশকের জন্য। তাহলে ক্লোরোফর্ম হচ্ছে ভাইয়া পূর্ণ চেতনানাশক। আর লোকাল অ্যানেস্থেসিক বা স্থানিক চেতনানাশক যারা, তারা হচ্ছে ক্লোরোমিথেন। ভাইয়া ক্লোরোমিথেন মানে মিথেনের একটা হাইড্রোজেন সরাই দিয়ে একটা ক্লোরিন বসছে, হ্যাঁ, মানে নাম দেখে আবার ভয় পাওয়ার কিছু নাই। ক্লোরো ইথেন মানে ইথেন তো এটা C2H6, জাস্ট একটা হাইড্রোজেন সরাই দিয়ে H5Cl, এইটা। এরপরে আরেকটা আছে হচ্ছে ফ্লোথেন। আরেকটা আছে কি ভাইয়া? ফ্লোথেন। ফ্লোথেন, হ্যাঁ, এই যে ফ্লোথেন। তাহলে আমার ক্লোরোমিথেন, ক্লোরোইথেন, আর একটা হচ্ছে ফ্লোথেন। এখন এখানে নাম দেওয়া আছে দেখো, 2 ব্রোমো, 2 ক্লোরো, অন অন অন, ট্রাইফ্লোরোইথেন, এই জিনিস আসবে না। আসলে এই সংকেতটা আসতে পারে, ফ্লোথেন নামটা আসতে পারে। তো তুমি এখানে দেখে বুঝতেই পারতেছো যে ধরো এখানে দুইটা কার্বন আছে, এই একটা কার্বন, এই একটা কার্বন, তাই না? এই কার্বনের হাতে আছে হাইড্রোজেন, ব্রোমিন আর ক্লোরিন, আর এই কার্বনের হাতে তিনটা ফ্লোরিন। এই হচ্ছে আসল ঘটনা, হ্যাঁ, এইটাই ফ্লোথেন। তাইলে এক কার্বনের হাতে তিনটা ফ্লোরিন, আর এক কার্বনের হাতে একটা হাইড্রোজেন, ব্রোমিন আর ক্লোরিন, এইভাবে পড়বা। তাইলে মানে ছাড়া মুখস্থ করা লাগবে না। আচ্ছা, তাহলে ফ্লোথেনের সংকেত হচ্ছে এইটা। তাহলে আমরা এখানে চেতনানাশক সম্পর্কে জানলাম কি কি ভাইয়া? লোকাল অ্যানেস্থেসিক হচ্ছে ক্লোরোমিথেন, ক্লোরোইথেন আর ফ্লোথেন। এখন আসো আমরা অগ্নি নির্বাপক হিসেবে দেখব, আগুন নিভানোর জন্য।
আগুন নিভানোর জন্য যারা ব্যবহৃত হয় সেটা হচ্ছে এই যৌগটা CbR2ClF। কি বললাম? CbR2ClF। এটাকে হ্যালোন্স বলে। হ্যালোন্স শব্দটা আসছে হ্যালোজেন থেকে, তাহলে এটাকে হ্যালোন্স বলে। তো এই যে CbR2ClF, এই যে হ্যালোন, যে কি বলা যায়, হ্যালোন টাইপের একটা যৌগ, এটা হচ্ছে অদাহ্য। এটা যদি দাহ্য হয়, আগুন নিভানোর জন্য যাকে ইউজ করতেছে, আগুন নিভানোর জন্য কিন্তু কার্বন ডাই অক্সাইড ইউজ করে, তাই না? কার্বন ডাই অক্সাইড ইউজ করে, মনে রাখো। তাহলে অদাহ্য, উদ্বায়ী এবং বাতাস অপেক্ষা ভারী, এই লাইনটা গুরুত্বপূর্ণ। অদাহ্য, উদ্বায়ী এবং বাতাস অপেক্ষা ভারী, এই লাইনটা দাগ দাও। এখন আসো হিমায়ক। হিমায়ক মানে হচ্ছে রেফ্রিজারেন্ট, অর্থাৎ এসিতে, ফ্রিজে যে মানে যে জিনিসটা ব্যবহার করা হয় যেটা ঠান্ডা রাখে সেটাকে হিমায়ক বলে বা রেফ্রিজারেন্ট বলে। তাহলে চলো হিমায়ক কারা সেটা একটু দেখি। হিমায়কের বাণিজ্যিক নাম হচ্ছে ফ্রিয়ন। তবে ফ্রিয়ন সম্পর্কে একটু জানি। ফ্রিয়নের যত বৈশিষ্ট্য আছে সব নেগেটিভ। ও গন্ধহীন, ও অদাহ্য, ও অবিষাক্ত, পানিতে অদ্রবণীয়, ওর স্ফুটনাঙ্ক কম, মানে সবকিছুই নেগেটিভ, ওর কোনো পজিটিভিটি নাই। ঠিক আছে, কিছু মানুষ আছে না, সব জায়গায় নেগেটিভ, কোনো পজিটিভ কিছু তুমি খুঁজে পাবা না, ব্যাপারটা ওই রকম। তাহলে ওর ভিতর পজিটিভ কিচ্ছু নাই, মানে লিটারালি কিচ্ছু নাই। আচ্ছা, তাহলে এদেরকে ফ্রিয়ন বলে। এখন এদের আসলে সমস্যাটা কোথায়? এই রেফ্রিজারেন্ট গুলার, এখন পৃথিবীতে কিন্তু রেফ্রিজারেন্টের ব্যবহার বাড়তেছে, কারণ যত সময় যাচ্ছে মানুষ আসলে অনেক বেশি। একটা সময় আমাদের বাংলাদেশের কথাই ধরো, একটা সময় ঘরে ঘরে ফ্রিজ ছিল না, ঠিক আছে? যখন ফ্রিজ ছিল না তখন আসলে মানুষ বিভিন্ন পদ্ধতিতে খাবার আসলে সংরক্ষণ করত। তার ভিতরে একটা হচ্ছে লবণ দেওয়া। আগের দিনে লবণ দেওয়া ইলিশ পাওয়া যাইতো, ওটাকে কাটা ইলিশ বলতো আমার এলাকায়, বা আমার ওখানে তো ফ্রিজ ছিল না, ফলে দেখা যাইতো যে তখন একটা মজা হতো। মজাটা কি হতো, যখন যা খাইতাম তাজা খাইতাম। এবং মাছ ধরে আনছে বা বাজার থেকে নিয়ে আসছে, সাথে সাথে রান্না করছে। মাংস বাজার থেকে নিয়ে আসছে, সাথে সাথে রান্না করছে। এবং বাজার থেকে আনা তাজা মাছ খাওয়ার যে আনন্দ, সেটা আসলে কখনো ফ্রিজের মাছে পাওয়া যায় না, তাই না? তো এটা আসলে আগে ভালোই ছিল, এখন মনে হয় জিনিসটা আসলে পজিটিভিটি থেকে দূরে গেছে। আচ্ছা, ঠিক আছে, শোনো, এখানে আসলে 2টা 3টা করে নাম, হ্যাঁ, 2টা 3টা করে নাম। এখানে আমার মনে হয় যে নিউমোনিক খোঁজা উচিত না। যেমন আমি বলি, ধরো লোকাল অ্যানেস্থেটিক কারা? ক্লোরোমিথেন, ক্লোরোইথেন আর ফ্লোথেন। এটা কি নিউমোনিক দরকার আছে? ক্লোরোমিথেন, ক্লোরোইথেন, ফ্লোথেন, 2 একবার পড়লেই দেখবা যে হয়ে গেছে। আচ্ছা, তাহলে ফ্রিয়ন হচ্ছে ফ্রিয়ন 11, ফ্রিয়ন 12, ফ্রিয়ন 114। হ্যাঁ, এই যে ফ্রিয়ন গুলো, এবং ফ্রিয়নের নামকরণের একটা কিন্তু কাহিনী আছে। নাম কিভাবে আসলে ফ্রিয়ন 11 নাম করা যায়, নামকরণ করা যায় ফ্রিয়ন 12, এটা কি তোমরা জানো? কিভাবে ফ্রিয়নের নামকরণ করা যায় এটা আমরা জানি কিনা? হ্যাঁ, আগে ফ্রিজ ছিল না, এসি ছিল না, এগুলা কিছুই ছিল না। এবং আমার মনে আছে, এখন তো কুরবানি যখন দিত, তো স্বাভাবিকভাবে আমাদের হচ্ছে একটা গরু কোরবানি দিত। তো স্বাভাবিকভাবে আমাদের ভাগে বেশ খানিকটা মাংস পড়তো। তো তখন কি হইতো, ফ্রিজ যখন ছিল না তখন হচ্ছে একবারে, মানে বিশাল একটা হাঁড়ি ছিল, একবারে হচ্ছে আমার মনে আছে যে একবারে হচ্ছে 40 কেজি মাংস বিশাল এক হাঁড়িতে রান্না বান্না করতো। আত্মীয় স্বজন আসতো, সবাই মিলে খাইতো, হ্যাঁ, লম্বা সময় ধরে। এবং কয়েকদিন পরে ওই মাংসটা কয়েকদিন পরে মানে এত চমৎকার স্বাদের হয়ে যেত যে খাইতে খুবই মজা লাগতো, তাই না? মানে তুমি জানো যে একটা মাংস কয়েকদিন জাল দেওয়ার পরে যে মজাটা হয়, কিন্তু ফ্রিজ আসার পরে এই জিনিসটা আমি খুব মিস করি। আচ্ছা, আচ্ছা, এটা এখন না, পরে শিখাবো নে। এটা আসলে পরিবেশ রসায়নে শিখতে হয়। পরিবেশ রসায়নে এই ব্যাপারে প্রচুর আলোচনা আছে। এটা আসলে পরিবেশ রসায়নের। তবে পরে শিখাই দিব না। আমাদের যেহেতু আরো 2টা ক্লাস আছে, পরে একসময় শিখাবো। আচ্ছা, গ্রিগনার্ড বিকারক পদ্ধতিতে এখানে কিছু নাই। এখানে সব শেষ। গ্রিগনার্ড বিকারকের আলোচনা আমরা করব। আচ্ছা, গ্রিগনার্ড বিকারকের আলোচনাটা ছোট্ট করে করি। তোমরা কি গ্রিগনার্ড বিকারক চিনো? কে কে গ্রিগনার্ড বিকারক চিনো হাত তুলো। গ্রিগনার্ড বিকারক কিন্তু খুবই বিখ্যাত, এবং তুমি সব জায়গায় গ্রিগনার্ড বিকারককে খুঁজে পাবা, বুঝছো? তুমি সব জায়গায় দেখবা যে গ্রিগনার্ড বিকারক আছে। দুনিয়ার এমন কোন জায়গা নাই। এই যে আর এমজিএক্স, এই যৌগটা হচ্ছে গ্রিগনার্ড বিকারক। আবার বলি, একটু এখানে লিখি, সুন্দর করে লিখি, আর এমজিএক্স, এই যে যৌগটা, এই যৌগটাকে বলে গ্রিগনার্ড বিকারক। এখন দেখো, তোমার একটু ছোট করে বুঝাই। এটাকে বলতো ফর্মালডিহাইড, তাই না? প্রথম অ্যালডিহাইড সদস্য ফর্মালডিহাইড।
গ্রিগনার্ড বিকারক ফর্মালডিহাইডের সাথে বিক্রিয়া করে 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি করে। কি তৈরি করে ভাইয়া? 1 ডিগ্রি অ্যালকোহল। এখন ফর্মালডিহাইড এর সাথে বিক্রিয়া করে 1 ডিগ্রি অ্যালডিহাইড তৈরি করে। এখন অন্য যে কোনো অ্যালডিহাইড, অন্য মানে সেটা ফর্মালডিহাইডের পরে আরো অনেক অ্যালডিহাইড আছে না, অন্য যে কোনো, হ্যাঁ, অন্য যে কোনো অ্যালডিহাইড, সেটা CH3CH হইতে পারে, CH3CH2CH হইতে পারে, যে কোনো অ্যালডিহাইড, অন্য যে কোনো অ্যালডিহাইড, CH লিখলাম, তাইলে তুমি তৈরি করতে পারবা 2 ডিগ্রি অ্যালকোহল। আবার গ্রিগনার্ড বিকারকের সাথে যদি কিটোন অ্যাড করো, কিটোন অ্যাড করতেছো, মানে গ্রিগনার্ড বিকারক আর কিটোন, তাহলে তুমি তৈরি করবা 3 ডিগ্রি অ্যালকোহল। মানে জাস্ট গ্রিগনার্ড বিকারকের আলোচনা একটু পরেই চলে আসবে, তো একটু দেখাই যাচ্ছে যে গ্রিগনার্ড বিকারক কি কি করতে পারে। হ্যাঁ, 3 ডিগ্রি অ্যালকোহল। আবার ধরো গ্রিগনার্ড বিকারকের সাথে যদি তুমি কঠিন কার্বন ডাই অক্সাইড দাও, কঠিন কার্বন ডাই অক্সাইড যেটাকে শুষ্ক বরফ বলে, কি বলে? শুষ্ক বরফ। গ্রিগনার্ড বিকারকের সাথে কঠিন কার্বন ডাই অক্সাইড বা শুষ্ক বরফ যদি দাও, তাহলে তৈরি হবে অ্যাসিড। কি তৈরি হবে? অ্যাসিড। আর গ্রিগনার্ড বিকারকের সাথে যদি তুমি পানি দাও, পানি, তাহলে কি তৈরি হবে ভাইয়া? মিথেন। তাহলে তুমি কি খেয়াল করছো গ্রিগনার্ড বিকারক থেকে কি কি তৈরি করা যায়? আরো অনেক কিছু তৈরি করা যায়, সবচেয়ে ইম্পর্টেন্ট এইগুলা। তাহলে ফর্মালডিহাইড প্রথম অ্যালডিহাইড সদস্য, তাহলে 1 ডিগ্রি অ্যালকোহল। অন্য যে কোনো অ্যালডিহাইড 2 ডিগ্রি অ্যালকোহল। কিটোন থেকে 3 ডিগ্রি অ্যালকোহল, কিটোন থেকে ভাইয়া 3 ডিগ্রি অ্যালকোহল। এখানে আমরা কঠিন কার্বন ডাই অক্সাইড আর শুষ্ক বরফ পাচ্ছি, এখানে হচ্ছে আমরা তৈরি করতেছি অ্যাসিড, আর পানি থেকে তৈরি করতেছি মিথেন। গ্রিগনার্ড বিকারক, এ হচ্ছে বিখ্যাত সেই গ্রিগনার্ড বিকারক। ওকে, ঠিক আছে। এখন একটু চলে আসো, আমরা একটু চলে আসবো অ্যালকোহল, ইথার এবং অ্যামিনে। তাহলে এর মাধ্যমে কিন্তু আমাদের অ্যালকাইল হ্যালাইড পড়াশোনা শেষ হয়ে গেছে। তাহলে আমরা এখন কি কি দেখবো? অ্যালকোহল দেখবো, ইথার দেখবো এবং অ্যামিন দেখবো। এখানে কি কি লেখা আছে দেখো তো। পানি আছে আমাদের, এখানে অ্যালকোহল আছে, এখানে হচ্ছে ইথার আছে, এখানে হচ্ছে অ্যামিন আছে, এখানে অ্যালকাইল হ্যালাইড আছে। হ্যাঁ, তো এখানে যাদের কথা বলা আছে, এখানে একটা সবার একটা কমন মিল আছে। সেই কমন মিলটা জানো? সবার এখানে সিঙ্গেল বন্ড, কারো ডাবল বন্ড নাই। যদি অ্যালডিহাইড কিটোনের কথা বলতা, সেখানে কিন্তু ডাবল বন্ড আছে, তাই না? এই যে কিটোন বা অ্যালডিহাইড, সেখানেও ডাবল বন্ড। তো এখানে সবার একটা মিল আছে, সবার কার্যকরী মূলকে একক বন্ধন। আর তোমার মনে আছে কিনা, একক বন্ধন থাকলে ও প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। তোমার মনে আছে আমি বলছিলাম যে কেউ একা একটা অফিসে, তার কোনো বন্ধু বান্ধব নাই, তাহলে বদলি হলে প্রথমেই এর বদলি হবে, কারণ এর কোনো লিঙ্ক লবিং নাই। বদলি হইলে প্রথমেই এই ভদ্রলোকের বদলি হবে। ঠিক আছে, বোঝা গেছে? ওকে, এখন এর মধ্যে একটা জিনিস খেয়াল করবা, এদের পোলারিটির যে ক্রম। ধরো এখানে পানিতে আছে অক্সিজেন আর হাইড্রোজেন, দেখো লেখা আছে যে অক্সিজেন আর হাইড্রোজেন, অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে 3.5, হাইড্রোজেন 2.1, ফলে ডিফারেন্স হচ্ছে 1.4। এই যে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স, এটা যদি 0.5 থেকে 1.9 এর মধ্যে হয়, সেটা পোলার হয়। 0.5 থেকে 1.9 এর মধ্যে হইলে পোলার হয়, আর 0.5 এর কম হইলে সেই যৌগটা, এই যে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স, সেটা হয় অপোলার যৌগ। যেমন এখানে দেখো অক্সিজেন 3.5, হাইড্রোজেন 2.1, ডিফারেন্স 1.4। তাহলে পানি কি? পানি হচ্ছে পোলার, পানি খুবই ভালো পোলার। এখন অ্যালকোহলের ক্ষেত্রে দেখো, অ্যালকোহলে কি আছে বলো? এই যে অ্যালকোহলে আছে কার্বন অক্সিজেন বন্ড। কি আছে? কার্বন অক্সিজেন বন্ড। এখানে দেখাচ্ছে যে কার্বনের কত ভাইয়া? 2.5, অক্সিজেন 3.5, ডিফারেন্স কত? 1। আবার অ্যালকোহলে অক্সিজেন আর হাইড্রোজেন আছে, এদের ডিফারেন্স কত বলো তো? অক্সিজেন হচ্ছে 3.5, হাইড্রোজেন হচ্ছে 2.1, তাহলে ডিফারেন্স কত? 1.4। তাহলে দেখো 1.4 ডিফারেন্স অন ডিফারেন্স, এভারেজ করলে 1.2 এর মতো আসে, তাই না? তাহলে অ্যালকোহল আর একটু কম পোলার, অ্যালকোহল হচ্ছে আর একটু কম পোলার, কিন্তু স্টিল অ্যালকোহল পোলার। ইথারের ক্ষেত্রে, ইথারের ক্ষেত্রে একটু খেয়াল করো, ইথারের ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্স অন, তাহলে ইথার আরো কম পোলার, ইথার আরো কম পোলার, তাই না? কিন্তু এখানে একটু খেয়াল করো, ইথার আরো কম পোলার, তার জন্য এই যে ইথার অণু অ্যালকোহল অণুর তুলনায় কম পোলার হয়। এই জন্য পোলারিটির ক্রমটা দেখো, পানি সবচেয়ে বেশি পোলার, তারপর অ্যালকোহল পোলার, তারপর ইথার পোলার। তাহলে এই জন্য ঘটনা হচ্ছে এরকম যে পানি অ্যালকোহলে দ্রবণীয়, ঠিক আছে? এই যে ইভেন অ্যামিন, তাহলে অ্যালকোহল আর অ্যামিন পানিতে দ্রবণীয়, কিন্তু ইথার
কম পোলার বলে ইথার পানিতে অদ্রবণীয়। তাহলে ইথারের জীবনে কিন্তু অনেক কষ্ট, বুঝছো? ইথারের সবকিছুই দেখবে যে একটু নেগেটিভ নেগেটিভ, ইথার বিক্রিয়া ফিক্রিয়া করে না। ইথার ইথার যদি দ্রাবক হিসেবে ব্যবহৃত হয়, তো ইথার হচ্ছে পানিতে অদ্রবণীয়, মনে থাকবে ইথার হচ্ছে পানিতে অদ্রবণীয়, অ্যালকোহল আর অ্যামিন কিন্তু পানিতে দ্রবণীয়। হোপফুলি আমরা এই জায়গাটা বুঝতে পারছি। এখন চলে আসো, আচ্ছা ইথার, এই যে ইথার হচ্ছে পানিতে অদ্রবণীয়। এখন আসো, আমরা জানি যে ইথেন, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন এই চারটা হচ্ছে গ্যাস। মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন এই চারটা গ্যাস, তাই না? আচ্ছা পেন্টেন কিন্তু গ্যাস না। পেন্টেন কি বলো তো? বলো, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন গ্যাস, পেন্টেন কি? পেন্টেন কি বলো? তরল, ইয়েস, পেন্টেন হচ্ছে তরল। কিন্তু ইথানল মানে এগুলো তো মদ, মদ তো আর গ্যাস হয় না, মদ তো তরল, ইথানল মানে মদ। তাহলে ইথানল হচ্ছে তরল আর ইথেন হচ্ছে গ্যাস। আচ্ছা ঠিক আছে, এখন আমরা একটু অ্যালকোহল নিয়ে পড়াশোনা করব। তো অ্যালকোহলের ক্ষেত্রে একটু আসো, অ্যালকোহল হচ্ছে লিটমাস নিরপেক্ষ, তাই না? অ্যালকোহল কি ভাইয়া? লিটমাস নিরপেক্ষ। কিন্তু যদি ফেনলের কথা বলি, ফেনল কিন্তু কি অম্লধর্মী, ফলে ফেনল লিটমাসকে লাল করবে। আচ্ছা এইটা আমরা জানলাম। এখন আসো অ্যালকোহলের শ্রেণী বিভাগ আমরা একটু দেখব। আচ্ছা তার আগে আরেকটা চমৎকার জিনিস দেখি। অ্যালকোহল বলতে মনোহাইড্রিক অ্যালকোহল বোঝায়। মনোহাইড্রিক অ্যালকোহল মানে কি? এই যে ধরো অ্যালকোহল একটা ওইস আছে, তাহলে একটা ওইস থাকলে সেটাকে মনোহাইড্রিক অ্যালকোহল বলে। কিন্তু পলিহাইড্রিক অ্যালকোহলও আছে, পলিহাইড্রিক অ্যালকোহল কি তোমাকে দেখাই, এই যে এই যে এইগুলা হচ্ছে পলিহাইড্রিক অ্যালকোহল। হ্যাঁ, এই যে দুইটা ওয়েস, তিনটা ওয়েস, অনেকগুলা ওয়েস, এগুলোকে বলে পলিহাইড্রিক। মানে একটার বেশি ওয়েস থাকলে তাদেরকে পলিহাইড্রিক অ্যালকোহল বলে। এখন আমরা যে 1 ডিগ্রি অ্যালকোহল বলি, 2 ডিগ্রি অ্যালকোহল বলি, 3 ডিগ্রি অ্যালকোহল বলি, এরা সবাই হচ্ছে মনোহাইড্রিক অ্যালকোহল। তাহলে এই যে 1 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল, 3 ডিগ্রি অ্যালকোহল, এরা সবাই মনোহাইড্রিক। মানে এদের সবার একটা করে ওয়েস আছে, একটা করে ওয়েস আছে, এবং এদেরকে আমরা এখানে দেখতেছি এই যে, আচ্ছা এই যে প্রাইমারি মানে একটা আর, সেকেন্ডারি মানে দেখো দুইটা আর, টারশিয়ারি মানে কয়টা আর দেখছো? একটা, দুইটা, তিনটা আর। তাহলে এটা আমরা বুঝতে পারছি। এখন পলিহাইড্রিক অ্যালকোহলটা গুরুত্বপূর্ণ, সেখানে তোমাকে ছোট্ট করে বুঝাই। প্রথমত মনে রাখবা, গ্লিসারিন আর গ্লিসারল একই জিনিস। কি বলছি? গ্লিসারিন আর গ্লিসারল একই জিনিস, প্রথম পয়েন্ট। 2 নাম্বার, এটা হচ্ছে ইথিলিন গ্লাইকল, দুইটা ওয়েস, আর লাস্টে হচ্ছে সরবিটল। লাস্টে কি পড়তেছি ভাইয়া? সরবিটল। তো এটা হচ্ছে সরবিটল। সরবিটল হচ্ছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা ওয়েস। তাহলে গ্লিসারিন আর গ্লিসারল একই জিনিস, এখানে তিনটা ওইস আছে, ইথিলিন গ্লাইকলে দুইটা আর সরবিটলে 6টা, এবং এই তিনজনই হচ্ছে পলিহাইড্রিক অ্যালকোহল। এবং পলিহাইড্রিক অ্যালকোহলের কাজ কি বলতো? পলিহাইড্রিক অ্যালকোহল হচ্ছে ময়েশ্চারাইজার। আমরা ওই যে ময়েশ্চারাইজিং ক্রিম ইউজ করি, তাই না, মুখে, যে মুখটা যেন ড্রাই না হয়ে যায়, একটু আদ্র আদ্র ভেজা ভেজা থাকে। তো এরকম ময়েশ্চারাইজিং এজেন্ট হিসেবে সেটা চোখের ড্রপ হইতে পারে, মুখের ক্রিম হইতে পারে, এই কাজগুলাতে হচ্ছে এই পলিহাইড্রিক অ্যালকোহল গুলা ইউজ হয়। বিশেষ করে তুমি এই যে মুখের ক্রিমে এই পলিহাইড্রিক অ্যালকোহল আছে। তাহলে আমরা এই যে দেখতে পাচ্ছি যে ময়েশ্চারাইজিং এজেন্ট, এই পলিহাইড্রিক অ্যালকোহলের কাজ কি? এটা হচ্ছে ময়েশ্চারাইজিং এজেন্ট। ময়েশ্চারাইজিং এজেন্ট হিসেবে এরা চোখের আচ্ছা খেয়াল করো, চোখের ড্রপ হিসেবে, এরপর হচ্ছে স্কিনের ক্রিম তৈরিতে ব্যবহৃত হয়, এই জায়গাটা আমরা মনে রাখলাম। এখন অ্যালকোহল কি কি রকম সমানতা দেখায়? অ্যালকোহল হচ্ছে, দেখো, এই যারা অবকাশ যাপনে যায়, একটু ছুটি কাটাইতে যায়, তাই না, তুমি দেখবে যে ছুটি কাটাইতে যেয়ে তারা অ্যালকোহল সেবনে আসক্ত হয়ে পড়ে। বা অনেকে হচ্ছে রেগুলার অ্যালকোহল খায় না বা মদ খায় না, কিন্তু একটু ঘুরতে গেছে, তাই না, থাইল্যান্ডে গেছে একটু বেড়াইতে, সেখানে একটু ঠিকই মদ্যপান করতে চায়। এরকম অনেক দুষ্ট লোকজন আছে। তবে মদ্যপান তুমি বাংলাদেশে বসে করো আর থাইল্যান্ডে বসে করো, দুইটাই ক্ষতিকর এবং দুইটাই তোমার মৃত্যুর কারণ হতে পারে। আচ্ছা, তো এই অবকাশ যাপনে যে অনেকে অ্যালকোহল সেবন করতে চায়, তো এইটা তুমি অবকাশ দিয়ে মনে রাখতে পারো, অবকাশ। তাহলে অত হচ্ছে অবস্থান, অবস্থান, ঠিক আছে, কাতে কার্যকরীমূলক, আর শতে হচ্ছে
শিকল। তাহলে অবস্থান, কার্যকরীমূলক এবং শিকল সমানতা। কি কি সমানতা? অবস্থান সমানতা, কার্যকরীমূলক সমানতা এবং শিকল সমানতা। অবস্থান, কার্যকরীমূলক এবং শিকল সমানতা। অবস্থান, কার্যকরীমূলক এবং শিকল সমানতা। ঠিক আছে, ওকে। শোনো, আমাদের দৈনন্দিন জীবনে প্রচুর জায়গায় অ্যালকোহল আছে, প্রচুর জিনিসে অ্যালকোহল। হ্যাঁ, এই যে পারফিউমটা ইউজ করো সেখানে অ্যালকোহল আছে, তাই না? প্রচুর ওষুধ খাও যেখানে অ্যালকোহল আছে। ফলে ব্যাপারটা হচ্ছে সীমিত মাত্রায়, তুমি তো আর খাচ্ছ না, তাই না? নিজের কাছে পবিত্রতাটা ইম্পর্ট্যান্ট। সো এর জন্য হচ্ছে আমার মনে হয় না যে সৃষ্টিকর্তা আসলে, ধরো তুমি না জেনে কোনো একটা জিনিস ইউজ করলা, সৃষ্টিকর্তা তার জন্য তোমাকে শাস্তি দিবেন, এটা আমার মনে হয় না। ফলে আমার মনে হয় যে এইগুলা নিয়ে এত মাতামাতি না করে মানে সৃষ্টিকর্তাকে স্মরণ করা, তাকে ভালোবাসা, তার নির্দেশগুলা পালন করা, সৃষ্টিকর্তার জন্য নামাজ পড়া, এই কাজগুলা করা অনেক বেশি ইম্পোর্টেন্ট। হ্যাঁ? মানে অনেক বেশি পিকি হয়ে এইসব আলতু-ফালতু চিন্তা করে যে আমি কি তাইলে ক্রিম দিব না, এই করব না, ওই করব না। ধরো তুমি আজকে জানলা, ধরো এই যে কত মানুষ জীবনে কোনোদিন জানে না এই যে ক্রিমে পলিহাইড্রিক অ্যালকোহল থাকতে পারে। তারা সারা জীবন দিয়ে আসছে। তোমার কি মনে হয় যে সৃষ্টিকর্তা বলল, "এই তুই জানতিস না কেন? তুই পড়াশোনা করছ না, এটা আমার দোষ? তোর তাইলে খবর আছে, তুই এখন যা জাহান্নামে।" ব্যাপারটা তো এরকম না। ঠিক আছে? আচ্ছা। তাহলে সৃষ্টিকর্তা অনেক উদার। সৃষ্টিকর্তা, আমরা যতটুকু ভালো মানুষ তার থেকে অনেক বেশি দয়াবান উনি। আচ্ছা, অ্যালকোহল কিভাবে তৈরি করা যায়? এখন আমরা একটু দেখব ছোট্ট করে অ্যালকোহল। এখন তোমাকে একটা মজা দেখাই, হ্যাঁ? একটা মজার বিক্রিয়া দেখবা, বুঝছো? কারণ এই মজার বিক্রিয়াটা দেখলে তুমি অনেক মজা পাবে। একটু খেয়াল করো ভাইয়া, একটু খেয়াল করো, হ্যাঁ? একটু দেখো। ধরো আমি এখানে কি আঁকতে পারি? অ্যালকিন। এটা হচ্ছে কি ভাইয়া? অ্যালকিন, তাই তো? এই অ্যালকিন থেকে কি তৈরি করা যায় জানো? তুমি জানো? CH3। আমি অ্যালকোহল এভাবে লিখলাম, ROH, হ্যাঁ? আমি অ্যালকিন থেকে অ্যালকোহল এভাবে লিখলাম। অ্যালকোহল তৈরি করা যায়, অ্যালকিন থেকে অ্যালকোহল তৈরি করা, যেটা আমরা তৈরি করে দেখছি। অ্যালকোহল তৈরি করা যায়। আচ্ছা, এই যে অ্যালকোহল, এই অ্যালকোহল থেকে অ্যালডিহাইড বা কিটোন, হ্যাঁ, RCHO, এটা হচ্ছে অ্যালডিহাইড বা অ্যালডিহাইড বা কিটোন তৈরি করা যায়। তাহলে আমার অ্যালকোহল থেকে অ্যালডিহাইড বা কিটোন তৈরি করা যায়। আচ্ছা, এই যে অ্যালডিহাইড বা কিটোন, এখান থেকে অ্যাসিড তৈরি করা যায়। কি তৈরি করা যায়? অ্যাসিড। ঠিক আছে, অ্যাসিড তৈরি করা যায়। আচ্ছা, তোমার জন্য একটা ইন্টারেস্টিং জিনিস আছে। এই অ্যাসিড থেকে অ্যাসিডের বিভিন্ন জাতক তৈরি করা যায়। একটা জাতক আমি দেখাই, আর COCl। এই জাতক তৈরি করা যায়, অ্যাসিড থেকে অ্যাসিডের জাতক তৈরি করা যায়। আমি কি বুঝাইতে পারছি? এখন ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, এই যে অ্যালকিন থেকে অ্যালকোহল তৈরি করলা, এটা একটা জারণ বিক্রিয়া। এই যে অ্যালকোহল থেকে অ্যালডিহাইড বা কিটোন তৈরি করলা, এটাও একটা জারণ বিক্রিয়া। অ্যালডিহাইড বা কিটোন থেকে অ্যাসিড তৈরি করলা, এটাও একটা জারণ বিক্রিয়া। ঠিক আছে, এটা একটা জারণ বিক্রিয়া। বা তুমি এভাবে লিখতে পারো, অ্যাসিড বা অ্যাসিডের বিভিন্ন জাতক। এই যে বিক্রিয়া, এটা একটা জারণ বিক্রিয়া। এখন আসো, তুমি তো উল্টা ভাবে আসো, তাহলে কি বিক্রিয়া হবে বলো তো? তুমি অ্যাসিড থেকে অ্যালডিহাইড বা কিটোন তৈরি করলা, এটা একটা বিজারণ বিক্রিয়া। অ্যালডিহাইড বা কিটোন থেকে তুমি অ্যালকোহল তৈরি করলা, এটা একটা বিজারণ বিক্রিয়া। অ্যালকোহল থেকে তুমি অ্যালকিন তৈরি করলা, এটা একটা বিজারণ বিক্রিয়া। এখন মজার ব্যাপারটা তোমারে দেখাই। আমি যদি এসে তোমারে বলি যে এই অ্যালকোহল কিভাবে তৈরি করা যায়, তুমি কি বলতে পারো জানো? ভাইয়া, অ্যালকিনের জারণে তৈরি করা যায়। আমি বলবো ওকে। তুমি বলবা ভাইয়া অ্যালডিহাইডের বিজারণে তৈরি করা যায়। আমি বলবো ওকে। তুমি বলবা অ্যাসিডের বিজারণে তৈরি করা যায়, এটাও আমাকে মেনে নিতে হবে, ওকে। অ্যাসিডের যত জাতক আছে, ধরো অ্যাসিড ক্লোরাইড, তারপর হচ্ছে অ্যাসিড অ্যানহাইড্রাইড, হ্যাঁ, অ্যাসিডের যত জাতক আছে, অ্যাসিড ক্লোরাইড, অ্যাসিড অ্যানহাইড্রাইড, তারপর এস্টার। আমি একটু বুদ্ধিমান হলে কি বলবো? অ্যাসিড ক্লোরাইডের বিজারণে তৈরি করা যায়, অ্যানহাইড্রাইডের বিজারণে তৈরি করা যায়, এস্টারের বিজারণে তৈরি করা যায় অ্যালকোহল। সত্য, ট্রু। এবং মজার ব্যাপার হচ্ছে, একটু পরে যখন অ্যালকোহল কিভাবে তৈরি করা যায় দেখবা,
আমি এতক্ষণ যা বললাম এইগুলাই একটা একটা করে বিক্রিয়া দেওয়া আছে, আর তুমি কি করবা? বসে বসে এগুলা মুখস্থ করবা। ঠিক আছে, তাহলে এগুলা তো মুখস্থ করার জিনিস বলতো না। তাহলে অ্যালকোহল কিভাবে তৈরি করা যায়? এইটার জারণে, এইটার বিজারণে, এইটার বিজারণে, যত জাতক আছে সবগুলার বিজারণে অ্যালকোহল তৈরি করা যায়। সবগুলার বিজারণে আমার অ্যালকোহল তৈরি করা যায়। ঠিক আছে, এটা হচ্ছে আমার আসল কথা, এটা হচ্ছে আমার আসল কথা। ওকে, আচ্ছা, এখন একটা জিনিস দেখাই। এই যে অ্যাসিড ক্লোরাইড, হ্যাঁ, আমি এই ইয়াগুলা ইয়া করে দিচ্ছি। এখানে ধরো অ্যাসিড ক্লোরাইড আছে, একটু অন্য কোনো কালি দিয়ে লিখি। ধরো অ্যাসিড ক্লোরাইড আছে আর COCl। এখানে কি আছে ভাইয়া? অ্যাসিড ক্লোরাইড। আমি একটু রিপিট করতেছি, এখানে আছে হচ্ছে অ্যাসিড ক্লোরাইড। এই যে অ্যাসিড ক্লোরাইড, এখান থেকে অ্যালডিহাইড তৈরি করা যায়। অ্যাসিড ক্লোরাইড থেকে অ্যালডিহাইড তৈরি করা যায়, অবশ্যই যায় অ্যাসিড ক্লোরাইডের বিজারণে। তো এই বিজারণের একটা নাম আছে, রোজেনমুন বিজারণ। তাহলে অ্যাসিড ক্লোরাইড থেকে অ্যালডিহাইড যে তৈরি করলা, এই বিক্রিয়ার নাম হচ্ছে রোজেনমুন বিজারণ। এখানে আমরা কি ইউজ করব জানো? প্যালাডিয়াম প্লাস বেরিয়াম সালফেট। আচ্ছা, কেন আমরা প্যালাডিয়াম প্লাস বেরিয়াম সালফেট ইউজ করব বলতো? কারণ আমরা জানি যে যদি এখানে একটা শক্তিশালী প্রভাবক ইউজ করতাম, ধরো নিকেল, তাহলে অ্যাসিড ক্লোরাইড থেকে ডিরেক্ট অ্যালকোহল হয়ে যেত, ডিরেক্ট অ্যালকোহল হইতো। যেহেতু আমরা আসলে মাঝখানে থামতে চাচ্ছি, তাহলে একটা দুর্বল প্রভাবক ইউজ করতে হবে। মানে অল্প দূর যাইতে চাইলে দুর্বল, আর বেশি দূর যাইতে চাইলে সবল প্রভাবক ইউজ করতে হয়। ফলে রোজেনমুন বিজারণে প্যালাডিয়াম প্লাস বেরিয়াম সালফেট আমরা ইউজ করতেছি, প্যালাডিয়াম প্লাস বেরিয়াম সালফেট আমরা ইউজ করতেছি। ঠিক আছে, তাহলে এখন আসো আর একটা জিনিস একটু দেখাই। এই যে ধরো অ্যালডিহাইড, এই যে অ্যালডিহাইড, এই অ্যালডিহাইড থেকে তুমি এখানে আসতে পারো। এই অ্যালডিহাইড থেকে তুমি কোথায় আসতে পারো ভাইয়া? এইখানে। এখন এখানে দেখো অ্যালকেন তৈরি করতে পারো। কি তৈরি করতে পারো? অ্যালকেন। এখন ভাইয়া ঘটনা কি, আমি এখানে কেন অ্যালকেন দিই নাই? কারণ অ্যালকেন থেকে তো এদিকে যাওয়া যায় না, বুঝছো? কিন্তু এদিক থেকে তো অ্যালকেনে আসা যায়, তাই না? তাহলে অ্যাসিড ক্লোরাইড থেকে অ্যালডিহাইড, এটা হচ্ছে রোজেনমুন বিজারণ। আর এই অ্যালডিহাইড থেকে অ্যালকেন, এই বিক্রিয়ার নাম হচ্ছে ক্লিমেনসন বিজারণ। এই অ্যালডিহাইড থেকে অ্যালকেন, এই যে বিক্রিয়া, এই বিক্রিয়াকে আমরা বলতেছি, এই বিক্রিয়া আমরা একটু আগে দেখে আসছি, মানে কালকে দেখছিলাম, গাঢ় HCl, তারপর হচ্ছে জিঙ্ক অ্যামালগাম, মনে আছে? জিঙ্ক অ্যামালগাম ছিল, গাঢ় HCl ছিল। তো এই বিক্রিয়া হচ্ছে, তাহলে অ্যালডিহাইড থেকে অ্যালকেনটা হচ্ছে আমার ক্লিমেনসন বিজারণ, আর অ্যাসিড ক্লোরাইড থেকে অ্যালডিহাইড পর্যন্ত রোজেনমুন বিজারণ। যেহেতু আমরা এদিকে আসতেছি দুইটাই বিজারণ বিক্রিয়া, তো আমরা দুইটা বিজারণ দেখে ফেললাম। তাহলে এখানে কিন্তু অ্যালকেন, মানে আমরা এদিক থেকে অ্যালকেনে আসতেছি, আর এখানে আমরা অ্যালকিন থেকে যাচ্ছি। কারণ কি? কারণ এখানে অ্যালকেন থেকে এদিকে যাওয়া যায় না, অ্যালকেন থেকে এদিকে যাওয়া যায় না। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা দুইটা বিখ্যাত বিজারণ বিক্রিয়া দেখে ফেললাম। তার ভিতর ক্লিমেনসন বিজারণ বিক্রিয়ায় অ্যালকেন তৈরি হয়, আর একটা বিখ্যাত বিক্রিয়ায় অ্যালকেন তৈরি হয়। কি কি বলতো? আর একটা বিখ্যাত বিক্রিয়া কি? ক্লিমেনসন বিজারণের সাথে অ্যালকেন তৈরির আর একটা বিখ্যাত বিক্রিয়া হচ্ছে উডস বিক্রিয়া। উডস বিক্রিয়া, টলুইন তৈরির দুইটা বিখ্যাত বিক্রিয়া কি কি ছিল বলতো? উডস ফিটিগ, আর একটা ছিল ফ্রিডেল ক্রাফট। ফ্রিডেল, একটা ছিল উডস ফিটিগ আর একটা ছিল ফ্রিডেল ক্রাফট। আমাকে বলতে হবে একটা ছিল, তাহলে টলুইন তৈরি ছিল উডস ফিটিগ, ফ্রিডেল ক্রাফট, আর আমরা ক্লিমেনসন বিজারণে অ্যালকেন তৈরি করলাম, আর উডস বিক্রিয়ায়ও অ্যালকেন তৈরি করা যায়, আর উডস বিক্রিয়ায়ও অ্যালকেন তৈরি করা যায়। ওকে, ক্লিয়ার? এখন আমাকে বলো যে এইখানে আমরা যা কিছু শিখলাম, এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা? এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা? এই বিক্রিয়াটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা বলো? বলেন। এখন আসো আমরা
আরেকটা বেসিক বিক্রিয়া দেখি, আর ছোট্ট একটা বেসিক বিক্রিয়া দেখি, তাইলে দেখবা যে আমাদের অনেক কিছু হয়ে গেছে, বুঝছো? আমাদের অনেক পড়াশোনা এখানেই কমপ্লিট হয়ে গেছে। দেখো আরেকটা বিক্রিয়া দেখবো। ওকে, এই উপরেরটা এইটা তো অ্যালকিনি, এইটা অ্যালকিন, কিন্তু আমরা ক্লিমেনসন বিজারণে যেটা তৈরি করি সেটা অ্যালকেন। ক্লিয়ার? আরেকবার বলবো, গুড। দেখো আমার কাছে অ্যালকিন আছে, অ্যালকিনের জারণে অ্যালকোহল, অ্যালকোহলের জারণে অ্যালডিহাইড কিটোন, অ্যালডিহাইড কিটোনের জারণে অ্যাসিড এবং অ্যাসিডের যত জাতক আছে, জাতকগুলো অ্যাসিড ক্লোরাইড, অ্যাসিড অ্যাসিড অ্যানহাইড্রাইড, স্টার, আরো জাতক আছে। আচ্ছা, তো এদিক থেকে এদিকে গেলে সেটা জারণ, আর উল্টা দিকে আসলে সেটা বিজারণ। যেমন অ্যাসিড বা অ্যাসিডের জাতক থেকে অ্যালডিহাইড বা কিটোনে আসলে সেটা বিজারণ, অ্যালডিহাইড বা কিটোন থেকে অ্যালকোহলে আসলে বিজারণ, অ্যালকোহল থেকে আবার অ্যালকিনে আসলে বা অ্যালকেনেও আসতে পারো, সেটা বিজারণ। তো এখানে অ্যালকেনের আলোচনা কেন আসলো? কারণ অ্যালকেন থেকে এদিকে যাওয়া যায় না, কারণ অ্যালকেন বিক্রিয়া দেয় না, অ্যালকেনকে প্যারাফিন বলে। আচ্ছা, কিন্তু এদিক থেকে অ্যালকেনে ঠিকই আসতে পারবা। আচ্ছা, এখন আসো, আমরা দুইটা বিখ্যাত বিজারণ বিক্রিয়া দেখতেছি, একটা রোজেনমুন বিজারণ আর একটা ক্লিমেনসন বিজারণ। রোজেনমুন বিজারণ হচ্ছে অ্যাসিডের একটা জাতক, অ্যাসিড ক্লোরাইড থেকে অ্যালডিহাইড তৈরির বিক্রিয়া, এই বিক্রিয়াকে রোজেনমুন বিজারণ বিক্রিয়া বলে। অ্যালডিহাইড তৈরির বিক্রিয়া, এই বিক্রিয়াকে রোজেনমুন বিজারণ বিক্রিয়া বলে। আচ্ছা, এই যে রোজেনমুন বিজারণ বিক্রিয়া আমরা কি তৈরি করতেছি ভাইয়া? অ্যালডিহাইড, তাই না? কি তৈরি করতেছি? অ্যালডিহাইড। তো রোজেনমুন বিজারণ বিক্রিয়া তুমি অ্যালডিহাইড তৈরি করবা। রোজেনমুন বিজারণ বিক্রিয়ায় কিন্তু এই কিটোন তৈরি করা যায় না, একটু লিখি, কিটোন তৈরি করা যায় না। আরেকটা জিনিস তৈরি করা যায় না, ফর্মালডিহাইড, মানে প্রথম অ্যালডিহাইড যেটা, এটাও তৈরি করা যায় না। তাহলে রোজেনমুন বিজারণ বিক্রিয়ায় ফর্মালডিহাইড বাদে অন্য যে কোনো অ্যালডিহাইড তৈরি করা যায়। তাহলে ফর্মালডিহাইড তৈরি করা যায় না, কিটোন তৈরি করা যায় না। তাহলে রোজেনমুন বিজারণ বিক্রিয়া আমরা প্যালাডিয়াম প্লাস বেরিয়াম সালফেট ইউজ করতেছি। এখন এই যে অ্যালডিহাইড তুমি তৈরি করলে, অ্যালডিহাইড থেকে অ্যালকেন তৈরির, অ্যালকেন তৈরির যে বিক্রিয়া, অর্থাৎ উপরেরটা অ্যালকিন, নিচেরটা কিন্তু অ্যালকেন। আমরা ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া অ্যালকেন তৈরি করতেছি, নট অ্যালকিন। আচ্ছা, তো এই বিক্রিয়া হচ্ছে ক্লিমেনসন বিজারণ, গাঢ় HCl জিঙ্ক অ্যামালগাম। এখন এই ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া আমরা অ্যালকেন তৈরি করতেছি, এর বাইরে উডস বিক্রিয়ায় অ্যালকেন তৈরি করা যায়। আর সাথে সাথে একটু জেনে নিছি যে টলুইন তৈরি করি আমরা উডস ফিটিক এবং ফ্রিডেল ক্রাফট বিক্রিয়ায়। টলুইন তৈরি করি উডস ফিটিক এবং ফ্রিডেল ক্রাফট বিক্রিয়ায়। ঠিক আছে, ওকে ফাইন। এখন চলে আসো, গুড, এখন চলে আসো, মানে এইটা অ্যালকেন হয় নাই, মানে এইটা অ্যালকেন হয়ে যায় নাই, মানে ব্যাপারটা কেমন যে এদিক থেকে অ্যালকেনে তো আসা যায়, আমি অ্যালকেন তৈরি করি। এখন আমি অ্যালডিহাইড থেকে অ্যালকেনও তৈরি করতে পারি, অ্যালকিনও তৈরি করতে পারি, অ্যালকাইনও তৈরি করতে পারি, আমার যা মন চাই তৈরি করব। আর ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া অ্যালকেন তৈরি হয়। এর মানে এই না যে এই জিনিসটা অ্যালকেন, অ্যালকিন থেকে অ্যালকোহল তৈরি করা যায়, অ্যালকেন থেকে কিন্তু আবার অ্যালকোহল তৈরি করা যায় না, কারণ অ্যালকেন তো বিক্রিয়া করে না, কিন্তু অ্যালকেন তৈরি তো আমি করতে পারবো, এই জিনিসটা বলা হয়েছে। আচ্ছা, এখন আসো আরেকটা জিনিস একটু দেখি, সেটা হচ্ছে ধরো এখানে অ্যালকিন আছে, একটু উপরে লিখি, এইভাবেই লিখি, এভাবেও লেখা যায়, অ্যালকিন বা অ্যালকাইন। এই অ্যালকিন বা অ্যালকাইন থেকে কিংবা এইভাবে লিখি, এখানে লিখে আসো, এখানে অ্যালকোহল লিখি, এখানে অ্যালডিহাইড বা কিটোন লিখি, এখানে অ্যাসিড লিখি বা এর জাতক, জাতক বলতে ওই অ্যাসিড ক্লোরাইডটাই লিখতে পারি, মানে অ্যাসিড ক্লোরাইড বলতে ওর জাতককে রিপ্রেজেন্ট করে। ওকে, আচ্ছা এখন আসো, এই যে অ্যালকিন বা অ্যালকাইন, এখান থেকে কিন্তু আমরা এভাবে বলতে পারি, এটা তো আমরা আগে দেখছি যে অ্যালকিন বা অ্যালকাইন থেকে অ্যালকোহলে আসা যায়, এখান থেকে অ্যালডিহাইড বা কিটোনে আসা যায়,
এখান থেকে অ্যাসিড বা অ্যাসিডের জাতকে আসা যায়, এটা আমরা দেখছি। আবার উল্টাভাবে উপরেও যাওয়া যায়, যায় না? যায়, এটা আমরা একটু আগে দেখে আসছি। আমার এখন যেটা অ্যাকচুয়াল দেখার ব্যাপার সেটা হচ্ছে আমি অ্যালডিহাইড বা কিটোন তৈরি শিখবো। অ্যালডিহাইড তৈরি শিখবো, কিটোন তৈরি শিখবো, বোঝা গেল? এখন দেখো, এই অ্যালকিন থেকে অ্যালডিহাইড তৈরি করা যায়, আর অ্যালকাইন থেকে কিটোন তৈরি করা যায়। কি বলছি? অ্যালকিন থেকে অ্যালডিহাইড তৈরি করা যায়। অ্যালকিন থেকে যে অ্যালডিহাইড তৈরি করতেছি, এই যে বিক্রিয়া, এই বিক্রিয়ার নাম হচ্ছে ওজোনোলাইসিস। ওজোনোলাইসিস, অর্থাৎ অ্যালকিন থেকে অ্যালডিহাইড তৈরি করতেছি। আর অ্যালকাইন থেকে যে কিটোন তৈরি করতেছি, এই বিক্রিয়ায় ব্যবহৃত হয় 2% মার্কিউরিক সালফেট, বা অনেক সময় 2% Hg++ দিয়ে বোঝায়, আর 20% সালফিউরিক অ্যাসিড। আমি মার্কিউরিক সালফেটে লিখি, এইটা 2% মার্কিউরিক সালফেট। হ্যাঁ, আবার তুমি যদি অ্যালকোহল থেকে অ্যালডিহাইড তৈরি করতে চাও, হ্যাঁ তৈরি করতে পারবা, পারবা না কেন? 1 ডিগ্রি অ্যালকোহল থেকে তুমি অ্যালডিহাইড তৈরি করতে পারবা, 2 ডিগ্রি অ্যালকোহল থেকে তুমি কিটোন তৈরি করতে পারবা। কি বলছি? 1 ডিগ্রি অ্যালকোহল থেকে তুমি অ্যালডিহাইড তৈরি করতে পারবা, আর 2 ডিগ্রি অ্যালকোহল থেকে তুমি কিটোন তৈরি করতে পারবা। কি বলছি? 2 ডিগ্রি অ্যালকোহল থেকে তুমি কিটোন তৈরি করতে পারবা। আর একটা বিখ্যাত বিক্রিয়া তো আমরা একটু এই মাত্র শিখে আসলাম না, এই যে অ্যাসিড ক্লোরাইড থেকে অ্যালডিহাইড, এই বিক্রিয়ার নাম কি বলো তো? সবাই একটু আমাকে কমেন্ট করে বলো, অ্যাসিড ক্লোরাইড থেকে অ্যালডিহাইড তৈরির বিক্রিয়ার নাম কি? অ্যাসিড ক্লোরাইড থেকে অ্যালডিহাইড তৈরির বিক্রিয়ার নাম কি বলেন? অ্যাসিড ক্লোরাইড থেকে অ্যালডিহাইড যদি তৈরি করতে চাই, এই বিক্রিয়ার নাম কি? এই তো তাসলিমা ঠিক বলছে, এটা হচ্ছে রোজেনমুন্ড বিজারণ। এই বিক্রিয়ার নাম হচ্ছে রোজেনমুন্ড বিজারণ। এই যে বিক্রিয়াটা আমরা বলতেছি, এই বিক্রিয়ার নাম হচ্ছে রোজেনমুন্ড বিজারণ। ঠিক আছে, ওকে, গুড। তাহলে এটা আমরা শিখলাম। তাহলে এখানে আরেকটা জিনিস একটু বলি, দেখো 1 ডিগ্রি অ্যালকোহল থেকে অ্যালডিহাইড তৈরি করা যাচ্ছে, তাই না? কি বললাম? 1 ডিগ্রি অ্যালকোহল থেকে তুমি অ্যালডিহাইড তৈরি করতেছো, তাই তো? আর 2 ডিগ্রি অ্যালকোহল থেকে তুমি কিটোন তৈরি করতেছো। 1 ডিগ্রি অ্যালকোহল থেকে তুমি অ্যালডিহাইড তৈরি করতেছো, 2 ডিগ্রি অ্যালডিহাইড থেকে তুমি কিটোন তৈরি করতেছো। 2 ডিগ্রি অ্যালডিহাইড থেকে তুমি কি তৈরি করতেছো ভাইয়া? কিটোন তৈরি করতেছো। এই জায়গাটা একটু খেয়াল করবা। আবার ঠিক একইভাবে 1 ডিগ্রি মানে অ্যালডিহাইড থেকে 1 ডিগ্রি অ্যালকোহল, মানে এই বিক্রিয়াটা কিন্তু উভমুখী ভাইয়া। দেখো, এই বিক্রিয়াটা উভমুখী, একটু দেখাই দিই তোমাকে, নাহলে পরে আবার উল্টায় পাল্টায় ফেলবা। এই বিক্রিয়াটা উভমুখী, মানে 1 ডিগ্রি অ্যালকোহল থেকে অ্যালডিহাইড তৈরি করা যায়, আবার অ্যালডিহাইড থেকে 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি করা যায়। ক্লিয়ার? আবার 2 ডিগ্রি অ্যালকোহল থেকে কিটোন তৈরি করা যায়, আবার কিটোন থেকে 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি করা যায়। ফলে এই যে বিক্রিয়া, এই বিক্রিয়াটা কিন্তু উভমুখী বিক্রিয়া। এটা নিয়ে কারো কোনো আপত্তি আছে? এটা নিয়ে কারো কোনো আপত্তি আছে কিনা? হোপফুলি আমি জিনিসটা বুঝাইতে পারছি। একটু বলো সবাই বুঝছো কিনা, তাহলে আমরা একটু বইয়ে যাব। অনেক কিছু পড়ছি, অনেক জিনিসপত্র পড়ছি। এটা হচ্ছে এখন যা বুঝাইলাম, এখানে যা বুঝাইলাম, তারপর এখানে যা বুঝাইলাম, সব সুন্দর করে একটু দেখো, তাইলে আমরা হচ্ছে এখন একটু বইয়ে যাচ্ছি। সব সুন্দর করে একটু দেখবা। এটা কি অ্যালকাইন থেকে কিটোন তৈরিতে? জি, ওটা অ্যালকাইন থেকে কিটোন তৈরিতে লাগবে। ইয়েস অর্পা, আমরা কইছিলাম মানে এত পড়তে পড়তে, আচ্ছা ইয়েস, অ্যালকোহল কিভাবে তৈরি করা যায় সেই জিনিস দেখাচ্ছে। তো এখানে বলতেছে অ্যালকাইল হ্যালাইডের আদ্র বিশ্লেষণ দ্বারা। হ্যাঁ, এটা তো আসলে সত্য। মানে ব্যাপারটা কেমন দেখো, অ্যালকোহল থেকে অ্যালকাইল হ্যালাইড তৈরি করা যায়, তাই না? তাহলে এটা থেকেও এটা তৈরি করা যায়, এটা আর কি ব্যাপার। আচ্ছা, তারপর এই যে এদের সক্রিয়তার ক্রম, এই যে এখানে দেখাচ্ছে যে অ্যালকাইল হ্যালাইড মানে এইচআই, ধরো আমি আর এর জায়গায় এইচ বসাইলাম, তাহলে হাইড্রোজেন আয়োডাইড বেশি সক্রিয়, তারপর হাইড্রোজেন ব্রোমাইড, তারপর হাইড্রোজেন ক্লোরাইড, আর এইভাবে যদি বলো তারপর হাইড্রোজেন ফ্লোরাইড। আর এর জায়গায় এইচ বসাইলে এরকমই লাগে। আচ্ছা, এরপর অ্যালকিন থেকে অ্যালকোহল, বলো এই বিক্রিয়া আমরা শিখছি কিনা? এই যে দেখছো গাঢ় সালফিউরিক অ্যাসিড 100 ডিগ্রি, বিক্রিয়াটা শিখে আসছি। আচ্ছা, অ্যালডিহাইড ও কিটোন থেকে অ্যালকোহল, এটা আমরা মাত্র দেখে আসছি না? অ্যালডিহাইড কিটোন থেকে অ্যালকোহল, চলো দেখি। এই যে এটা তো অনেক আগে শিখছি, আচ্ছা সমস্যা নেই। অ্যালডিহাইড কিটোন থেকে অ্যালকোহল, এই যে অ্যালডিহাইড থেকে 1 ডিগ্রি অ্যালকোহল, কিটোন থেকে 2 ডিগ্রি অ্যালকোহল, শিখছি কিনা? দেখছো, মানে অ্যালকোহল থেকে 1 ডিগ্রি 1 ডিগ্রি অ্যালকোহল থেকে
অ্যালডিহাইড তৈরি করা যায়, আবার অ্যালডিহাইড থেকে 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি করা যায়, মানে জিনিসটা দুটো সেম। আবার 2 ডিগ্রি অ্যালকোহল থেকে কিটোন তৈরি করা যায়, আবার কিটোন থেকে 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি করা যায়। ঠিক আছে, ফলে এই জিনিসটাই বলছে। বিক্রিয়াটা দেখো, এই যে অ্যালডিহাইড এবং কিটোন। তাহলে এখানে আমরা দেখতেছি কই গেল, এই যে দেখো অ্যালডিহাইড থেকে 1 ডিগ্রি অ্যালকোহল, অ্যালডিহাইড থেকে 1 ডিগ্রি অ্যালকোহল, আর কিটোন থেকে 2 ডিগ্রি অ্যালকোহল। কোন আপত্তি আছে? কার্বক্সিলিক অ্যাসিড থেকে অ্যালকোহল, এই জায়গায় আমরা দেখে আসছি না, দেখো তো, এই যে এই যে ভাইয়া, এই যে কই গেল, এই অ্যাসিড থেকে তার বিজারণ বিক্রিয়ায় অ্যালকোহল তৈরি করা যায়, কারণ আমরা জানি এদিক থেকে এদিকে আসলে বিজারণ হয়। ওকে ফাইন। তারপর অ্যাসিডের জাতক থেকে, মানে যত জাতক, অ্যাসিড ক্লোরাইড একটা জাতক, এস্টার একটা জাতক, হ্যাঁ অ্যাসিড অ্যানহাইড্রাইড একটা জাতক, যত জাতক আছে প্রত্যেকটা জাতক থেকে কি তৈরি করা যায়? অ্যালকোহল তৈরি করা যায় বিজারণ বিক্রিয়ায়। আচ্ছা, গ্রিগনার্ড বিকারক থেকে অ্যালকোহল, চলো তো দেখছি কিনা এটা, এটাও শিখে ফেলছে। এই যে দেখো গ্রিগনার্ড বিকারক থেকে অ্যালকোহল, ফর্মালডিহাইড হইলে 1 ডিগ্রি অ্যালকোহল, অন্য অ্যালডিহাইড হলে 2 ডিগ্রি অ্যালকোহল, আর কিটোন হইলে 3 ডিগ্রি অ্যালকোহল। তাহলে যখন গ্রিগনার্ড বিকারক থাকতেছে, ফর্মালডিহাইড হইলে 1 ডিগ্রি অ্যালকোহল, অন্য অ্যালডিহাইড হইলে 2 ডিগ্রি অ্যালকোহল, আর কিটোন হইলে 3 ডিগ্রি অ্যালকোহল। একটা জিনিস একটু কনফিউশন ক্লিয়ার করে দিই, একটু মনোযোগ দাও। যখন গ্রিগনার্ড বিকারক, তখন ফর্মালডিহাইড হইলে 1 ডিগ্রি, আর অন্য অ্যালডিহাইড হইলে 2 ডিগ্রি অ্যালকোহল, আর কিটোন হইলে 3 ডিগ্রি অ্যালকোহল। কিন্তু যখন গ্রিগনার্ড বিকারক থাকতেছে না, তখন সোজা বাংলায় অ্যালডিহাইড হইলেই 1 ডিগ্রি অ্যালকোহল, কিটোন হইলে 2 ডিগ্রি অ্যালকোহল। যদি গ্রিগনার্ড বিকারক না থাকে, তাইলে অ্যালডিহাইড হইলে 1 ডিগ্রি অ্যালকোহল, কিটোন হইলে 2 ডিগ্রি। কিন্তু যদি গ্রিগনার্ড বিকারক থাকে, তখন ফর্মালডিহাইড থেকে 1 ডিগ্রি অ্যালকোহল, অন্য অ্যালডিহাইড থেকে 2 ডিগ্রি অ্যালকোহল, আর কিটোন থেকে 3 ডিগ্রি অ্যালকোহল। জিনিসটা কি বোঝা গেছে? জিনিসটা বোঝা গেছে কিনা? তাহলে বলো, এই যে গ্রিগনার্ড বিকারক থেকে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, এটা আমরা শিখছি কিনা? এটাও আমাদের শেখা শেষ। এই যে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহল, এগুলো আমাদের শেখা শেষ। তাহলে সুন্দর ব্যাপারটা হচ্ছে, এই যে অ্যালকোহলের যত বিক্রিয়া সব কিন্তু আমরা আসলে এতক্ষণ বসে শিখছি। শুধু তা না, তুমি যখন অ্যালডিহাইড পড়বা, কিটোন পড়বা, তুমি যখন অ্যাসিড পড়বা, দেখবা যে সব বিক্রিয়া পড়ে ফেলছি, সব বিক্রিয়া পড়া শেষ। এটাই হচ্ছে অর্গানিক কেমিস্ট্রির মজা। এই জন্য অর্গানিক কেমিস্ট্রি একটা মজার সাবজেক্ট। ঠিক আছে, আচ্ছা এখন মিথানল তৈরি দেখব। মিথানল কি ভাইয়া? শোনো, ইথানল এটা হচ্ছে মদ, আর মিথানল হচ্ছে বিষ, বুঝছো? মিথানল হচ্ছে বিষ, আর ইথানল হচ্ছে মদ। এখন এই মিথানল যদি তুমি খাও তাহলে মরে যেতে পারো, আর ইথানলটা হচ্ছে অ্যাকচুয়ালি মদ। তো বাংলাদেশে আসলে কি হয়, বাংলাদেশে মদের উপর পার্সেন্ট ভ্যাট কত? 400%, 500%। মানে তুমি যদি 1 লাখ টাকার মদ কিনো, তাহলে সরকারে দিতে হবে আরো 4 লাখ টাকা, মানে মোট বাংলাদেশে আনতে তোমার 5 লাখ টাকা খরচ হবে। কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে শিল্প কলকারখানা, দ্রাবক হিসেবে প্রচুর মদ লাগে, ইথানল লাগে, এবং সেগুলাও কিন্তু বাংলাদেশে ইম্পোর্ট হয়। তাহলে বাংলাদেশের ব্যবসায়ীরা তো ফাজিল, ওরা কি করবে বলতো? বলবে যে আমার ব্যবসার কাজে লাগবে, তাই না, মদ বেচা শুরু করবে, তাই না? তাহলে এই জন্য কি করা যায় বলতো? তখন সরকার নিয়ম করছে কি, খাওয়ার জন্য যদি মদ আনো, তাইলে 1 লাখ টাকার মদ আনলে আমার 4 লাখ টাকা দিতে হবে। আর যদি ব্যবসার জন্য মদ আনো, তাহলে 1 লাখ টাকার মদ আনলে আমাকে 20,000 টাকা দিলেই হবে, 20% ট্যাক্স ধরো। তখন কিন্তু উপায় কি, তুমি যদি ব্যবসার জন্য আনো, তাহলে মদের মধ্যে আমি বিষ মিশাই আনবো। তাহলে সরকার তখন কি করে, মানে ব্যবসার জন্য আনলে ইথানলের মধ্যে মিথানল মিশানো থাকে, মানে বিষ মিশানো থাকে, তখন আর ওটা খাওয়া যায় না, তখন আর ওটা খাওয়া যায় না। কিন্তু স্টিল তো অনেকে খায়, তাই না? স্টিল অনেকে খায় বলেই তুমি প্রায় শুনবা যে বিভিন্ন প্রোগ্রাম উপলক্ষে মদ খেয়ে মারা গেছে, শুনছো না? মদ মদ পান করে মৃত্যু। কিভাবে? দেখা যাচ্ছে যে ওই ওই শিল্প কলকারখানার বিষাক্ত যেটা, সেটা খেয়ে ফেলছে। আচ্ছা, এই হচ্ছে আসল ঘটনা। তাহলে চলো আমরা একটু দেখি, আমরা ফার্স্টে মিথানল দেখব। তো মিথানলের ক্ষেত্রে ওয়াটার গ্যাস চিনো তো? ওয়াটার গ্যাস গতকাল আমরা দেখছি, তাই না? এই যে কার্বন মনোঅক্সাইড আর হাইড্রোজেন, কার্বন পানি 1300 বা 1400, গতকাল মনে হয় 1300 ডিগ্রি ছিল নাকি, আমার খেয়াল নাই, 1300 ডিগ্রি হওয়ার কথা। তাহলে 1300 বা 1400 ডিগ্রি ওয়াটার গ্যাস তৈরি করলা। এই ওয়াটার গ্যাস থেকে তুমি কি তৈরি করবা ভাইয়া? এই যে দেখো, ওয়াটার গ্যাস থেকে তুমি মিথানল সরি। তো মিথানলে জিঙ্ক অক্সাইড, ক্রোমিয়াম অক্সাইড, 300 ডিগ্রি, 200 ডিগ্রি। তা আমি যেভাবে মনে রাখতাম, দেখো 300, 200, সরি 200 এটিএম, তাহলে 3 2, এখানেও দেখো 3 আর 2 আছে, ক্রোমিয়াম অক্সাইডে একটা 3 আছে, একটা 2 আছে। আচ্ছা, জিঙ্ক অক্সাইড, ক্রোমিয়াম অক্সাইড 300, 200। আচ্ছা, তাহলে তুমি ওয়াটার গ্যাস থেকে
মিথানল তৈরি করলা, ওটার কাছ থেকে কি তৈরি করলা ভাইয়া? মিথানল তৈরি করলা। এখন মদ তৈরি করতে হবে। কি তৈরি করতে হবে ভাইয়া? মদ। তো এখানে চলো আমরা একটু ছোট্ট করে দেখি এখানে আসলে ঘটনা কি ঘটতেছে। তো ঘটনা ঘটতেছে, ইস্টের নাম শুনছো? ইস্টের নাম শুনছো? ইস্ট থেকে 3টা এনজাইম মিশ্রিত হয়। এনজাইম 3টা জামাই দিয়ে মনে রাখা যায়। এনজাইম 3টার নাম জামাই, যাতে জাইমেজ, মতে মল্টেজ, রসইতে হচ্ছে ইনভার্টেজ। তাহলে ইস্টে আছে জামাই, তবে ইস্টের মধ্যে এই জাইমেজটা বেশি ইম্পর্টেন্ট। তাহলে ইস্টের যে জাইমেজ এটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, কি বেশি ইম্পর্টেন্ট ভাইয়া? জাইমেজ, এতটুকু জেনে রাখো। তাহলে ইস্ট থেকে 3টা এনজাইম পাওয়া যায়, জাইমেজটা বেশি ইম্পর্টেন্ট, এতটুকু। ঠিক আছে, এরপরে হচ্ছে আমাদের পড়াশোনা। তো ধরো কিভাবে আসলে ইথানল বা মদ তৈরি করে, এই যে তো মদ তৈরির প্রক্রিয়া, এটা খুব ইম্পর্টেন্ট, বুঝছো? এটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে এখন তুমি কি করবা? দেখো এখন তুমি কি করবা, এখন সহজ ভাষায় স্টার্স। এখন স্টার্স কোথায় পাওয়া যায়? এই যে আলুতে, ভাতে, এগুলাতে স্টার্স আছে। এই জন্য তুমি শুনছো না যে আগের দিনে ওই যে মানুষ পান্তা ভাত খাইতো, বা হচ্ছে এই ভাত থেকে মদ তৈরি করা যায়, বাংলা মদ টাইপের যেটাকে বলে। হ্যাঁ, ভাত টাত পচায় মদ তৈরি করা যায়। তো যাই হোক, আমরা দিকে না যাই। তো আমরা একটু স্টার্স দেখবো। স্টার্স আলু থেকে স্টার্স পাওয়া যায়, ভাত থেকে স্টার্স পাওয়া যায়, এগুলা থেকে স্টার্স পাওয়া যায়, এগুলাতে স্টার্স আছে। তো স্টার্স থেকে পাওয়া যায় হচ্ছে মল্টেজ। হ্যাঁ, স্টার্স থেকে কি পাওয়া যায়? মল্টোজ। এখানে কাজ করে হচ্ছে ডায়াস্টেজ এনজাইম, ডায়াস্টেজ, এবং এখানে 50°C তাপমাত্রা লাগে। মল্টোজ, সরি। এরপর আসো, মল্টোজ থেকে তৈরি হয়, মল্টোজ থেকে কি তৈরি হবে বলতো? গ্লুকোজ। এবং এখানে কাজ করে ভাইয়া, এখানে কাজ করে হচ্ছে মল্টেজ। মল্টোজকে ভাঙবে কে? মল্টেজ। এখানে 25°, মানে একেবারে কক্ষ তাপমাত্রা যেটা সেইটা। আর গ্লুকোজ থেকে তুমি যখন ইথানল পাচ্ছ, কি পাচ্ছ? ইথানল, এই যে মদ পাচ্ছ, তখন এইখানে কাজ করে হচ্ছে ইস্টের যে জাইমেজ, সেই জাইমেজ। এখানেও 25°C। তাহলে বুঝো, প্রথমে তুমি ধরো আলু নিছো, আলুর স্টার্স, হ্যাঁ, সেখানে ডায়াস্টেজ এনজাইম কাজ করছে, 50°তে মল্টোজ হয়েছে। মল্টোজ ভেঙে মল্টোজকে ভাঙছে মল্টেজ, 25°তে গ্লুকোজ হয়েছে। গ্লুকোজকে ভাঙছে হচ্ছে জাইমেজ, 25°তে ইথানল হয়েছে। তবে কষ্টের জায়গা আছে। ঠিক আছে, এত কষ্ট করছো তুমি, কিন্তু এই যে ইথানলটা তুমি পাইছো, ইথানলটা কিন্তু মাত্র 12 থেকে 15% ইথানল। 12 থেকে 15% ইথানল। তাহলে এটা তো এনাফ না, তাই না? এই যে ইথানল তোমার আসলে লাগবে হচ্ছে একেবারে 95, 96, 97, 98% ইথানল। 12-15% ইথানলে তোমার আসলে কি হবে বলো? কিছুই হবে না। কিছু হবে? কিছুই হবে না। তো যেহেতু তুমি মাত্র 12-15% ইথানল পাইছো, তোমার এখন উপায় কি? চলো আমরা একটু দেখি। এই যে তুমি পাইছো হচ্ছে 12 থেকে 15% ইথানল, কারণ এটা দিয়ে তো তোমার কোনো কাজ নাই। এখন এটা পাতন করতে হবে, পাতন। হ্যাঁ, তো আমরা একটু দেখাই, আসো এখান থেকে দেখি। এটাকে তুমি পাতন করবা, পাতন। পাতন করলে পাবা রেকটিফাইড স্পিরিট। এখানে আছে 95.6% ইথানল, আর বাকিটা পানি, অর্থাৎ 4.4% পানি। আর এটার স্ফুটনাঙ্ক হচ্ছে 78.1°C। রেকটিফাইড স্পিরিটের স্ফুটনাঙ্ক হচ্ছে 78.1°C। এখন তুমি তাহলে বলতে পারো যে বিশুদ্ধ ইথানল কোনটা ভাইয়া? বিশুদ্ধ ইথানল, হ্যাঁ, এই যে 99% বিশুদ্ধ অ্যালকোহল। মানে যদি এটা 99% হয়, মানে এখানে তো 95.6%, 99% ইথানল, এটাকে বলে বিশুদ্ধ অ্যালকোহল বা পরম অ্যালকোহল। তাহলে 99% যেটা, সেটা হচ্ছে বিশুদ্ধ অ্যালকোহল বা পরম অ্যালকোহল। আর রেকটিফাইড স্পিরিট হচ্ছে 95.6% ইথানল প্লাস
4.4% পানি। এটার স্ফুটনাঙ্ক 78.1 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই হচ্ছে টোটাল প্রসেস, স্টার্চ থেকে মল্টোজ, মল্টোজ থেকে গ্লুকোজ, গ্লুকোজ থেকে ইথানল 12 থেকে 15% পাতন করে পাওয়া যায় রেকটিফাইড স্পিরিট, সেখান থেকে পরবর্তীতে আবার পাতন করে এই বিশুদ্ধ ইথানল পাওয়া সম্ভব। আবার পাতন করে সেখান থেকে বিশুদ্ধ ইথানল যেটা পাওয়া সম্ভব। ক্লিয়ার? ক্লিয়ার? এখন আসো, এই যে দেখো, এটাকে চুন বা কুইকলাইম সহযোগে পাতন করলে তুমি বিশুদ্ধ ইথানল পাবা। হ্যাঁ, পাতন করলে তুমি বিশুদ্ধ ইথানল পেয়ে যাচ্ছ। গুড। এখন আসো, এখন আমরা যেটা দেখতে চাই সেটা হচ্ছে এই বক্সে কি আছে। এই বক্সে যা যা আছে আমরা যদি ছোট্ট করে দেখি তাহলেই তো হচ্ছে না। আসো, রেকটিফাইড স্পিরিট কি সেটা তো দেখছি, এটা নিয়ে কারো কোনো আপত্তি আছে? রেকটিফাইড স্পিরিট নিয়ে কারো কোনো আপত্তি আছে? থাকা উচিত না। হ্যাঁ, কারণ এখন আমরা আরো কিছু স্পিরিট দেখব, যেমন মিথিলেটেড স্পিরিট। মিথিলেটেড স্পিরিট মানে এখানে বিষ মিশানো, মিথানল মিশানো, মিথানল বা বিষ মিশানো। তো এখানে যেটা আছে সহজ ভাষায় এখানে রেকটিফাইড স্পিরিট আছে, মানে স্পিরিট মানে রেকটিফাইড স্পিরিট, বুঝছো? রেকটিফাইড স্পিরিট আছে, সাথে হচ্ছে মিথানল আছে 5 থেকে 10%। রেকটিফাইড স্পিরিটের সাথে 5 থেকে 10% মিথানল মিশানো, এটাই হচ্ছে আমার মিথিলেটেড স্পিরিট। ওই যে শিল্প কারখানায় যেটা আসে ওইটা হচ্ছে মিথিলেটেড স্পিরিট, ওইটা হচ্ছে ভাইয়া মিথিলেটেড স্পিরিট। ক্লিয়ার? এর বাইরে আরো কয়েকটা জিনিস আছে, একটা হচ্ছে পাওয়ার অ্যালকোহল। আচ্ছা, আমরা একটা বই থেকেই দেখি, আসো। এই যে মিথিলেটেড স্পিরিট হচ্ছে 95.6% ইথানল, সরি, আমার যে রেকটিফাইড স্পিরিট ওইটাকে পানির অযোগ্য করার জন্য 5 থেকে 10% মিথানল মিশানো হয়। তখন কি এটাকে তখন ডিন্যাচার্ড অ্যালকোহল বলে বা মিথিলেটেড স্পিরিট বলে। ডিন্যাচার্ড কেন? মানে অ্যালকোহলের যে নেচার ওটা তো আর থাকে না, ফলে এটাকে ডিন্যাচার্ড, মানে ওই অ্যালকোহলের নেচারটা থাকে না। তবে এই মিথিলেটেড স্পিরিটে 3% বেনজিন এবং কিছু ন্যাপথা, কিছু পিরিডিন এগুলাও মিশানো হয়। পিরিডিন কিন্তু দুর্গন্ধযুক্ত। তাহলে এবং রঙিন পিরিডিন, মানে রঙিন পিরিডিন কেন মেশানো হয় বলতো? কারণ জিনিসটা কালারফুল, দেখলে বোঝা যায় যে এটা আসলে বিষ, এটা মদ না, মানে অন্য একটা কালারে চলে আসছে। তাহলে এখানে 3% বেনজিন আছে, এরপর ন্যাপথা আছে, পিরিডিন আছে, এই জিনিসগুলা মিশানো হয়। মানে মিথিলেটেড স্পিরিট আবার দুই টাইপের, একটা হচ্ছে মিনারেল ন্যাপথা আর একটা বাণিজ্যিক। তো মিনারেল ন্যাপথা যেটা সেখানে 90% রেকটিফাইড স্পিরিট আর 9% মিথানল আর 1% পেট্রোল। আর বাণিজ্যিক যেটা সেখানে 95% রেকটিফাইড স্পিরিট আর 5% মিথানল। তাহলে বাণিজ্যিকে হচ্ছে 5% মিথানল আর মিনারেল ন্যাপথাতে 9% মিথানল। পরে মিথিলেটেড স্পিরিটের আবার দুইটা টাইপ আছে, একটাতে 5% মিথানল থাকে আর একটাতে 9% মিথানল থাকে। তবে দুইটাই কিন্তু দ্রাবক হিসেবে ব্যবহৃত হয়, সেটা শিল্পে বলো বার্নিশের কাজে বলো, ওর কাজ হচ্ছে দ্রাবক। তাহলে মিথিলেটেড স্পিরিটের কাজটা কি? ওর কাজ হচ্ছে ও একটা দ্রাবক, ও একটা দ্রাবক। এরপরে চলে আসো পাওয়ার অ্যালকোহল। তাহলে পাওয়ার, বুঝছো পাওয়ার আছে কোথায় বলো? পাওয়ার হয় গাড়ির, বাইকের, তাই না? তাহলে পাওয়ার মানে শক্তি, এনার্জি। তো পাওয়ার অ্যালকোহল যেটা, সেটার ক্ষেত্রে একটু চলে আসো, এটা হচ্ছে মোটর গাড়ির বিকল্প জ্বালানি। মানে অ্যালকোহল হচ্ছে, এই পাওয়ার অ্যালকোহলটা হচ্ছে মোটর গাড়ির বিকল্প জ্বালানি। তো এই মোটর গাড়ি কি কিভাবে চলে বলো? গাড়ি ফার্স্টে গরম হয়, তাপ শক্তি উৎপন্ন হয়, তাই না? ফলে আমরা বলতে পারি না যে মোটর গাড়িতে তো তাপ শক্তি উৎপন্ন হয় তারপরেই গাড়ি চলে, তাহলে তাপ শক্তি উৎপাদনে ব্যবহৃত হয়। তাহলে পাওয়ার অ্যালকোহল হচ্ছে মোটর গাড়ির বিকল্প জ্বালানি, ফলে এটা অবশ্যই তাপ শক্তি উৎপাদনে ব্যবহৃত হবে। প্রুফ স্পিরিট, প্রুফ মানে কি? প্রুফ মানে প্রমাণ, প্রমাণ দাও। প্রুফ মানে হচ্ছে প্রমাণ দাও। তাহলে প্রমাণ স্পিরিট 57.1% ইথানল আর 42.9% পানি, এটাকে প্রুফ স্পিরিট বলে। তাহলে এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে সহজ ভাষায় একটা মদ কতটুকু, মানে কেমন, তার বিশুদ্ধতা কতটুকু বা তার শক্তি কতটুকু, এটা বোঝার জন্য যেটাকে স্ট্যান্ডার্ড ধরা হয় সেটা হচ্ছে প্রুফ স্পিরিট। মানে অন্য একটা মদ, বিদেশ থেকে আমদানিকৃত মদ কোনটা কেমন, ভালো কোয়ালিটির মদ নাকি খারাপ কোয়ালিটির মদ, এটা বোঝার জন্য
স্ট্যান্ডার্ড হচ্ছে প্রুফ স্পিরিট 57.1% ইথানল, 42.9% পানি। 42.9% হচ্ছে পানি। এইটার শক্তিকে 0 ডিগ্রি ধরে, শক্তিকে 0 ডিগ্রি ধরে অন্য যে অ্যালকোহল তার শক্তি আসলে মাপা হয়। এই হচ্ছে ঘটনা। এরপর আসো, এখন আমরা যেটা দেখতে চাই সেটা হচ্ছে উড স্পিরিট। উড স্পিরিট কেন? কারণ এটা হচ্ছে কাঠের পাতনে। দেখো এই যে কাঠের পাতনে এইটা আসলে উড স্পিরিটটা পাওয়া যায়, পাইরোলিগনাস অ্যাসিড মিশ্রণ থেকে উড স্পিরিটটা পাওয়া যায়। তবে উড স্পিরিটটা অস্থির। 98% মিথানল। দেখছো, মানে 5% মিথানল থাকলে ওইটা আর খাওয়া যায় না। সেখানে এখানে আছে 98% মিথানল। কে কে খাইতে চাও হাত তুলো। এই যে 98% মিথানল কে কে খাইতে চান হাত তুলেন, একটু দেখতে চাই কে কে 98% মিথানল খাইতে চাও। 98% মিথানল খাইতে চাও, বলো বলো কে কে 98% মিথানল খাইতে চাও। ঠিক আছে, যারা এটা খাইতে চাও তারা সম্ভবত ডিপ্রেশনের চূড়ান্ত সীমায় অবস্থান করতেছো নাকি? এখন আসো অ্যালকোহলের শনাক্তকারী পরীক্ষা। অ্যালকোহল, বুঝছো? তাহলে অ্যালকোহলের শনাক্তকারী পরীক্ষা কি কি আমরা একটু দেখি। তাহলে প্রথমে ধাতব সোডিয়াম। এখন তোমাকে একটু বুঝাই বলি, যেখানে এত টেনশন করার কিছু নাই, বুঝছো? তুমি খালি ধাতব সোডিয়াম সহ এইটা পড়লেই তোমার জন্য অনেক ভাইয়া। হ্যাঁ, ধাতব সোডিয়াম খালি পয়েন্টটা পড়বা। এরপর PCl5 সহ পরীক্ষা, তবে এইটা সম্পর্কে একটু ডিটেইলসে পড়বা। কেন ডিটেইলসে পড়বা পরে জানাচ্ছি। কারণ এই PCl5 দিয়ে অ্যালকোহলও শনাক্ত করা যায়, ইথারও শনাক্ত করা যায়। তবে PCl5 সহ যখন অ্যালকোহল বিক্রিয়া করে তখন HCl তৈরি করে। কি তৈরি করে? HCl। আর HCl এর অ্যামোনিয়া বিক্রিয়া করে তৈরি করে অ্যামোনিয়াম ক্লোরাইড। এই মানে এই বিক্রিয়াতে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া পাওয়া যায়। মানে সোজা বাংলায় এই PCl5 দিয়ে অ্যালকোহলও শনাক্ত করা যায়, ইথারও শনাক্ত করা যায়। তবে অ্যালকোহলের ক্ষেত্রে সাদা ধোঁয়া দেখা যায়, ইথারে এটা দেখা যায় না। ফলে তখন বোঝা যায় যে কোনটা অ্যালকোহল কোনটা ইথার। তাহলে PCl5 দিয়ে অ্যালকোহলও শনাক্ত করা যায়, ইথারও শনাক্ত করা যায়। তাহলে এখানে আমরা দেখতেছি PCl5 সহ পরীক্ষা। এই পরীক্ষা এই জন্যই আমি বলছি যে এই পরীক্ষায় এই যে সাদা ধোঁয়া তৈরি হয়, HCl তৈরি হয়, HCl অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া তৈরি করে। তাহলে এর বাইরে খালি ধাতব সোডিয়ামটা মনে রাখবা, আর কিছু লাগবে না। আর এই মিথানল শনাক্তকরণ এবং ইথানল শনাক্তকরণ একটু দেখি। তো মিথানল শনাক্তকরণ আমরা যখন দেখতেছি তখন এখানে জাস্ট এইটা আমরা একটু মনে রাখবো যে স্যালিসাইলিক অ্যাসিড, এই ভদ্রলোককে দেখছো, এটা তো ফেনল, আর এই অর্থ অবস্থানে একটা COOH, এইটাই হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড, বুঝছো? তাহলে স্যালিসাইলিক অ্যাসিড এটা হচ্ছে মিথানল শনাক্তকরণে। তাহলে এইভাবে মনে রাখা যায় যে শালি মিথ্যা কথা বলে, বুঝছো? তো ধরো তুমি বিয়ে করছো, তোমার একটা শালি আছে। এখন হুট করে তুমি একদিন আসতেছো, দেখলা কি তোমার শালি কলেজে যাওয়ার নাম করে একটা ছেলের সাথে রিক্সায় ঘুরে বেড়াচ্ছে। তো বাসায় আসছে, বাসায় এসে বলে এই তুই কই গেছিলি বা তুমি কোথায় গেছিলা। সে বলে যে আমি তো কলেজে ছিলাম দুলা ভাই। তো বললো যে তুমি তো ছিলা না, আমি তো তোমাকে রিক্সায় দেখছি। তো বললো যে না দুলা ভাই, বিশ্বাস করেন আল্লাহর কসম, আমি কলেজে ছিলাম, এটা অসম্ভব, এটা হইতেই পারে না। আমি জীবনে কোনোদিন কোনো ছেলের সাথে হাতও ধরি নাই, রিক্সায় তো ওঠা দূরের কথা। ঠিক আছে, তো শালি মিথ্যা কথা বলে, বুঝছো? তাহলে শালি দিয়ে স্যালিসাইলিক অ্যাসিড, তাইলে মিথানল শনাক্তকরণে স্যালিসাইলিক অ্যাসিড ব্যবহৃত হয়। স্যালিসাইলিক অ্যাসিড, হ্যাঁ এটা আমরা বুঝলাম। আর হচ্ছে এখানে গাঢ় সালফিউরিক অ্যাসিড ইউজ করতেছে। এখন আসো ইথানল শনাক্তকরণ। ইথানল শনাক্তকরণে আয়োডোফর্ম পরীক্ষা লাগে। ইথানল শনাক্তকরণ কোন পরীক্ষা? আয়োডোফর্ম। হ্যাঁ, আয়োডো, আয়ো, এই যে আয়ো দিয়ে আসো মনে রাখতে পারো, আসো। তাহলে ইথা, ধরো ইথা একটা মেয়ের নাম, ইথা আসো। তুমি কি বললা যে ভাইয়া ভাই ইথা আসো। তাহলে ইথানল, ইথানল শনাক্ত করা হয় হচ্ছে আয়োডোফর্ম পরীক্ষা দিয়ে। কোন পরীক্ষা দিয়ে ভাইয়া? আয়োডোফর্ম। আয়োডোফর্ম পরীক্ষা দিয়ে হচ্ছে ইথানল শনাক্ত করা হয়।
আয়োডোফর্ম পরীক্ষা দিয়ে হচ্ছে ইথানল শনাক্ত করা হয়। আয়োডোফর্ম পরীক্ষা দিয়ে হচ্ছে ইথানল শনাক্ত করা হয়। ক্লিয়ার? ওকে, হোপফুলি আমরা এই জায়গাটা বুঝছি। এখন আসো আয়োডোফর্ম বা হ্যালোফর্ম বিক্রিয়ার শর্ত। এখন আমরা কোনটা দেখতেছি? এখন আমরা সহজ ভাষায় যেটা দেখতেছি সেইটা হচ্ছে আয়োডোফর্ম বা হ্যালোফর্ম বিক্রিয়ার শর্ত। তো আয়োডোফর্ম মানে কি ভাইয়া? ভাইয়া হ্যালোফর্ম মানে হচ্ছে এই যে হ্যালোফর্ম মানে কি বলি, ক্লোরোফর্ম, ব্রোমোফর্ম, আয়োডোফর্ম। ঠিক আছে, এই তিনটাকে একসাথে হ্যালোফর্ম বলে। আর আয়োডোফর্ম তো বুঝতেই পারতেছো, এটা হচ্ছে আয়োডোফর্ম। এখন এখানে আমরা যেটা দেখতে চাই, তাহলে ক্লোরোফর্ম, ব্রোমোফর্ম, আয়োডোফর্ম এই তিনটাকে একসাথে হ্যালোফর্ম বলে। এর মধ্যে আমরা মেইনলি আয়োডোফর্মটা দেখতে চাই যে আয়োডোফর্ম জিনিসটা কি। তো আয়োডোফর্মের ক্ষেত্রে একটু খেয়াল করো, এখানে আমরা যেটা দেখতেছি এই যে এইটা একটা আয়োডোফর্ম বিক্রিয়া। দেখো এই যে বিক্রিয়া, এই বিক্রিয়া হচ্ছে একটা আয়োডোফর্ম বিক্রিয়া। তাহলে এখানে কি তৈরি হচ্ছে? দেখো কার্বনিল মূলক যুক্ত, এই যে সিও মূলক যুক্ত, তাইলে কার্বনিল মূলক যুক্ত হ্যালোজেন। হ্যাঁ, এই যে কার্বনিল যৌগ হ্যালোজেন, যেমন এইটার সাথে যখন এই যে ক্ষার আছে, হ্যালোজেন আছে, মানে সহজ ভাষায় কার্বনিল যুক্ত যৌগ যখন হ্যালোজেন আর ক্ষারের সাথে বিক্রিয়া করে তোমার এই যে আয়োডোফর্ম তৈরি করতেছে। এটা বাদ দাও, তোমার মেইন হচ্ছে এইটা, এই যে আয়োডোফর্ম তৈরি করতেছে। এখানে এটা হ্যালোফর্ম, এখানে ক্লোরোফর্ম হইতে পারে, ব্রোমোফর্ম হইতে পারে, আয়োডোফর্ম হইতে পারে। এখানে এই কোন হ্যালোজেন ইউজ করতেছে তার উপর বেস করে। তাহলে এই বিক্রিয়া হচ্ছে হ্যালোফর্ম বিক্রিয়া। তাহলে হ্যালোফর্ম বিক্রিয়া কারা দিচ্ছে? যাদের সি ডাবল বন্ড ও আছে, যাদের সি ডাবল বন্ড ও আছে। কিন্তু এখানে একটা কথা আছে, একটা লাইন আছে, দেখো এই যে মিথাইল কার্বনিল মূলক CH3CO, এই মূলক থাকলে তারা হচ্ছে এই আয়োডোফর্ম বিক্রিয়া দিবে। কিন্তু এখানে আবার একটু কাহিনী আছে, এর মধ্যেও কার্বনিল যৌগের মধ্যে এইটা, তারপর হচ্ছে এইটা, এই যে কার্বনিল যৌগের মধ্যে এইটা, এখানে যেগুলো আছে এই অ্যাসিটোফেনন হ্যালোফর্ম বিক্রিয়া দেয়। তাহলে কার্বনিল যৌগের মধ্যে এরা হ্যালোফর্ম বিক্রিয়া দেয়, তাহলে কারা দেয় না? কই গেল? এই যে কোন জৈব যৌগে এটা থাকলেই যে সেটা হ্যালোফর্ম বিক্রিয়া দিবে এর আবার গ্যারান্টিও নাই। ওরা দেয় ঠিক আছে, কিন্তু আবার এখানে কয়েকজন আছে, এই যে এখানে CH3CO আছে, অ্যাসিটাইল ক্লোরাইড, CH3CO আছে, অ্যাসিটামাইড, CH3CO আছে, অ্যাসিটিক অ্যাসিড। তাহলে অ্যাসিটাইল ক্লোরাইড, অ্যাসিটামাইড, অ্যাসিটিক অ্যাসিড এই তিনটায় আছে, কিন্তু এরা হ্যালোফর্ম বিক্রিয়া দেয় না। এরা হ্যালোফর্ম কেন? একটু রিডিং পড়ে দেখতে পারো। এটা আসলে মেডিকেলে বাপের জন্ম কোনোদিন আসবে না, তাই আর বুঝাচ্ছি না। একটু রিডিং পড়ে, যদি জানার আগ্রহ থাকে একটু রিডিং পড়ে দেখো, কিন্তু মেডিকেলে কোনোদিন আসবে না। তুমি যদি এতটুকু একটু খেয়াল রাখো তাইলেই তোমার মোর দ্যান এনাফ। আচ্ছা, এখন আসো আমরা অ্যালকোহলের শনাক্তকারী পরীক্ষা আসলে একটু দেখতে চাই। এখন আমরা সহজ ভাষায় যেটা দেখতে চাই সেটা হচ্ছে অ্যালকোহলের শনাক্তকারী পরীক্ষা। ঠিক আছে, অ্যালকোহলের শনাক্তকারী পরীক্ষা। অ্যালকোহলের ক্ষেত্রে খুব সিম্পল, অ্যালকোহল শনাক্তকারী হচ্ছে লুকাস বিকারক। দেখো অ্যালকোহলের লাস্টে কি আছে? অ্যালকোহল, ল, ল দিয়েই পড়বা লুকাস, লতে অ্যালকোহল। এবং তুমি তো জানো যে অ্যালকোহল সবাই একটু লুকায় রাখতে চায়, তাই না? এই অ্যালকোহল লুকাস কেন? অ্যালকোহল সবাই একটু লুকায় রাখতে চায়। তো লুকাস বিকারক কি? এটা হচ্ছে গাঢ় HCl, গাঢ় HCl এসিডে দ্রবীভূত অনাদ্র জিঙ্ক ক্লোরাইড, মানে সহজ ভাষায় গাঢ় HCl প্লাস জিঙ্ক ক্লোরাইড। তাহলে গাঢ় HCl প্লাস অনাদ্র জিঙ্ক ক্লোরাইড। আবারও বলি, এখানে আমরা যেটা পাইছি সেটা হচ্ছে গাঢ় HCl প্লাস অনাদ্র জিঙ্ক ক্লোরাইড। তাহলে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহলের যে পরীক্ষা, লুকাস বিকারক সহ পরীক্ষা, এখানে গাঢ় HCl অ্যাসিডে দ্রবীভূত অনাদ্র জিঙ্ক ক্লোরাইডের যে দ্রবণ সেটাকে আমরা বলতেছি লুকাস বিকারক। সেটাকে আমরা বলতেছি ভাইয়া লুকাস বিকারক। ঠিক আছে, আচ্ছা তাহলে লুকাস বিকারকের সাথে এটাও খুবই ইজি। 3 ডিগ্রি অ্যালকোহল সাথে সাথে বিক্রিয়া দিবে, সাথে সাথে সাদা পদার্থ দিয়ে দিবে 3 ডিগ্রি যে। 2 ডিগ্রিটা তাহলে একটু দেরিতে দিবে, 5-10 মিনিট একটু ওয়েট করি। আর 1 ডিগ্রি যে ও হচ্ছে একদমই বিক্রিয়া করবে না, একদমই বিক্রিয়া করবে না, বুঝছো? 3 ডিগ্রি মানে একেবারে বিক্রিয়া করার জন্য উতলা হয়ে আছে সাথে সাথে। আর 2 ডিগ্রি একটু
তাহলে ও 5-10 মিনিট পরে পদক্ষেপ দিবে, আর 1 ডিগ্রি একদমই বিক্রিয়া করবে না। তাহলে লুকাস বিকারক আমরা দেখলাম, আমরা এখানে লুকাস বিকারকটা দেখে ফেললাম। এখন আসো আমরা একটু ইথার দেখবো। আজকে আমরা আসলে বেশি দূর পড়বো না, কারণ আমার একটু খারাপ লাগতেছে, ঠিক আছে? আমরা একটু ইথার আর অ্যামিন এই দুইটা পড়বো। হ্যাঁ, ইথার আছে, অ্যামিন আছে। হ্যাঁ, ইথারটা পড়বো আর অ্যামিনটা পড়বো, এরপরে আজকে ক্লাস শেষ, ঠিক আছে? এই আমরা পড়বো, তারপর এটা শেষ। সৌরভ বলছে ভাইয়া 27 ব্যাচের জন্য এই ক্লাস দিয়ে কেমনে সম্ভব এত শর্ট? দেখো সৌরভ, দিন শেষে এটা তো মেডিকেল অ্যাডমিশনের ক্লাস, তাই না? ধরো তুমি এখন বলতে পারো ভাইয়া আমি তো একাডেমিক পড়ি হচ্ছে 50টা ক্লাস। এখন মেডিকেলে কখনোই মানে 4টা ক্লাস হয় না, এবং মানে 6টা ক্লাস হয় না, মেডিকেলে ক্লাস হয় 2টা। মানে তুমি এসএসসির পরে লিটারালি 2টা ক্লাস পাবা। ফলে খুব স্বাভাবিক যে একটু কষ্ট হবে, কিন্তু কিছু জিনিস মানে স্টিল এখন ধরো আমি তোমাকে অনেক ডিটেইলসে পড়াইলাম, তাহলে তো এটা মেডিকেলের ক্লাস হইলো না, হইলো? তুমি তো পরে বুঝবাই না যে মেডিকেলের জন্য কি পড়তে হবে, বুঝবা? বলো। ধরো আমি তোমাকে অনেক ডিটেইলসে বুঝাই দিলাম, তারপর তুমি নিজেই বুঝবা না যে মেডিকেলের জন্য কি পড়তে হবে, তাহলে আমার তো তোমাকে মেডিকেলে চান্স পাইতে হবে নাকি? বলো। আমার তোমাকে মেডিকেলে চান্স পাওয়ানোর দরকার, মেডিকেলে চান্স পাওয়ানোর জন্য যা যা দরকার সেইগুলো তোমাকে আমার বোঝানো দরকার, সেইগুলো আমার তোমাকে পড়ানো দরকার। এখন আমি যদি তোমাকে মেডিকেলের জন্য যেটা দরকার না সেইটা পড়াই, তাহলে তুমি এই ডিফারেন্সই বুঝবা না যে কোনটা মেডিকেলে লাগবে। সো আমি কি বুঝাইতে পারছি সৌরভ? আচ্ছা ঠিক আছে, এখন আসো আমরা এখন পড়বো ইথার, আর কি পড়বো ভাইয়া? অ্যামিন। আমরা এখন পড়বো ইথার আর অ্যামিন। আসো। গুড। ইথারের ক্ষেত্রে দেখো, ইথার তো এইটা, ওয়েট ওয়েট ওয়েট, ইথার হচ্ছে ভাইয়া এইটা। ইথারকে অ্যালকোক্সি অ্যালকেন বলে। এখন অ্যালকোক্সি অ্যালকেন মানে কি? ভয় পাওয়ার কিছু নাই, তুমি এই সংকেতটা দেখো, এটা কি অ্যালকেন না? এটাও তো অ্যালকো। হ্যাঁ, এটা অ্যালকোন, অ্যালকেন থেকে আসছে অ্যালকো, তাহলে অ্যালকো অক্সি অ্যালকেন, অ্যালকো অক্সি অ্যালকেন, ঠিক আছে? অ্যালকো অক্সি অ্যালকেন, এই জন্য এটার নাম হচ্ছে অ্যালকোক্সি অ্যালকেন। এটা আমরা বুঝতে পারছি ইথারের কার্যকরী মূলক। এখন ইথারের ক্ষেত্রে আমরা অলরেডি পড়ছি, মনে আছে? পানি মানে অ্যালকোহল আর অ্যামিন পানিতে দ্রবণীয়, কিন্তু ইথার পানিতে অদ্রবণীয়। ইথার পানিতে, তাহলে ইথারে হচ্ছে sp3 সংকরণ। ইথারের বন্ধন কোণ, sp3 তে বন্ধন কোণ কত ডিগ্রি হয় বলতো? 109.5 ডিগ্রি। sp3 তে বন্ধন কোণ হয় 109.5 ডিগ্রি। sp3 তে বন্ধন কোণ হয় 100, আচ্ছা আচ্ছা, sp3 তে দেখো বন্ধন কোণ 109.5 ডিগ্রি, ফলে এখানে ওইটা খুব কাছাকাছি। 110 ডিগ্রি বন্ধন কোণ, কত ডিগ্রি বন্ধন কোণ ভাইয়া? 110 ডিগ্রি বন্ধন কোণ। এখন ইথারের ক্ষেত্রে তুমি অলরেডি জানো যে ইথার কিন্তু রাসায়নিকভাবে বেশ নিষ্ক্রিয়। হ্যাঁ, অ্যালকোহল ফেনল ইথারের মধ্যে তুলনা, ওই ইথারের রাসায়নিক নিষ্ক্রিয়তার ব্যাখ্যা, মানে তোমার খালি জানতে হবে যে ইথার রাসায়নিকভাবে অনেক বেশি নিষ্ক্রিয়। ইথার পোলার কম, অনেক বেশি পোলার কম, পানিতে অদ্রবণীয়। ইথার বিক্রিয়া ফিক্রিয়া কিছুই করতে চায় না। ইথারের কাজ যদি বলো, ইথার হচ্ছে একটা দ্রাবক। ইথার একটা কি ভাইয়া? ইথার হচ্ছে একটা দ্রাবক। এখন আসো এই বিক্রিয়াটা আমি তোমাকে দেখাইছিলাম একটু আগে, যে দেখো ফসফরাস পেন্টাক্লোরাইড দিয়ে ইথার এবং অ্যালকোহল, ফসফরাস পেন্টাক্লোরাইডের সাথে বিক্রিয়া করে, কিন্তু অ্যালকোহল যখন বিক্রিয়া করে HCl তৈরি হয়, ইথার যখন বিক্রিয়া করে HCl তৈরি হয় না, ফলে সাদা ধোঁয়া তৈরি হয় না। HCl যখন তৈরি হয়, HCl আর অ্যামোনিয়া বিক্রিয়া করে অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি করে, আর অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া পাওয়া যায়। ফলে কিভাবে PCl5 দিয়ে অ্যালকোহল ইথারকে পার্থক্য করা যায়? যদি সাদা ধোঁয়া তৈরি হয় সেটা অ্যালকোহল, সাদা ধোঁয়া তৈরি না হলে সেটা হচ্ছে ইথার। তাহলে এই বিক্রিয়া দ্বারা অ্যালকোহল ইথার পার্থক্য করা যায়। তাহলে পরীক্ষায় কিন্তু খুবই ইম্পর্টেন্ট লাইন, যে কোন বিক্রিয়া দ্বারা অ্যালকোহল ইথার পার্থক্য করা যায়, কোন বিক্রিয়া দ্বারা অ্যালকোহল ও ইথার পার্থক্য করা যায়। ক্লিয়ার? ক্ষুধা লাগছে, ব্রেক দেন, ক্লাস শেষ, ক্লাস শেষ। 10 মিনিটের মধ্যে ক্লাস শেষ হয়ে যাবে, বললাম যে আজকে আমি ক্লাস খুব দ্রুত শেষ করে দিচ্ছি, 10 মিনিটের মধ্যে ক্লাস শেষ হয়ে যাবে, ক্লাস আসলে শেষ। ডাইথাইল ইথারের সংরক্ষণ, এই জায়গাটা ছোট্ট করে একটু বুঝবো, ছোট্ট করে, জটিল করে না। আচ্ছা এইটা লাগবে না, এমনি তো এটাই মুছে দিচ্ছি, এখান থেকে দেখো।
এটা হচ্ছে ডাইইথাইল ইথার, বুঝছো? এটা আমাদের কি ভাইয়া? ডাইইথাইল ইথার। ধরো এটা একটা খুব চমৎকার দ্রাবক। ধরো তোমার কাছে একটা বোতল আছে, বুঝছো? এটা একটা বোতল। আমি আসলে খুব ভালো বোতল আঁকি তো, আরে সেই একটা বোতল এঁকে ফেলছি। এর ভিতর আছে হচ্ছে ডাইইথাইল ইথার। কি আছে এর ভিতর? আছে C2H5 ও C2H5। এটা খুবই ভালো একটা দ্রাবক, খুবই চমৎকার একটা দ্রাবক। ঠিক আছে, এই বোতলটা তোমার কাছে আছে। এখন এই যে বোতল, এই বোতলটা হইতে হবে কালো বা বাদামি। কালো বা বাদামি। কেন কালো বা বাদামি হইতে হবে বোতলটা বলো তো? কারণ যেন সূর্যের আলো না ঢুকতে পারে, সূর্যের আলো না ঢুকতে পারে। হ্যাঁ, কারণ যদি কোনো কারণে এই যে দ্রাবকটা, এই ডাইইথাইল ইথার, এটার নাম হচ্ছে ডাই, দেখো দুইটা ইথাইল, ফলে ডাইইথাইল, আর মাঝখানে ও ও হচ্ছে ইথারের কার্যকরী মূলক, ফলে এটা হচ্ছে ডাইইথাইল ইথার। তাহলে এই যৌগটা আমার কি ভাইয়া? ডাইইথাইল ইথার। এটা যদি কোনো কারণে বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তাহলে তৈরি করবে ডাইইথাইল পারঅক্সাইড। তাহলে কি তৈরি করবে ভাইয়া? ডাইইথাইল পারঅক্সাইড। তাহলে তৈরি করবে ডাইইথাইল পারঅক্সাইড। এখন তৈরি করলে সমস্যা কোথায়? সমস্যা আছে, এই জিনিস বিষাক্ত এবং এই জিনিস বিস্ফোরণ ঘটায়, বিস্ফোরণ ধর্মী। ফলে কোনো কারণে বোতলের মধ্যে একটা বিস্ফোরক দ্রব্য নিয়ে তুমি ঘুরে বেড়াচ্ছ, সেটা তো সমস্যা না? এই জন্য তোমাকে এনশিওর করতে হবে যে এই ডাইইথাইল ইথারটা কোনোভাবে অক্সিজেনের সাথে মিলে এই বিষাক্ত বিস্ফোরণ ধর্মী তোমার ডাইইথাইল পারঅক্সাইড, এটার নাম হচ্ছে ডাইইথাইল পারঅক্সাইড, তৈরি করে নাই। এই জন্য তোমাকে আসলে সহজ ভাষায় কি করতে হবে বলো? সহজ ভাষায় কালো বা বাদামি বর্ণের বোতলে এই ডাইইথাইল ইথারকে রাখতে হবে। শুধু আরেকটা কাজ করতে হবে, এই ডাইইথাইল ইথারের সাথে আরেকটা জিনিস মিশাবা। সেটা কিউপ্রাস অক্সাইড হইতে পারে সামান্য পরিমাণ, বা ইথানল হইতে পারে। সেটা কিউপ্রাস অক্সাইড হইতে পারে, বা ইথানল হইতে পারে, বা হাইড্রোকুইননও হইতে পারে, বা হাইড্রোকুইননও হইতে পারে। তাহলে কি কি হইতে পারে? কিউপ্রাস অক্সাইড বা ইথানল বা হাইড্রোকুইনন হইতে পারে। আচ্ছা, তাহলে মোটামুটি অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা কম, কিন্তু যদি হয়ে যায় তাহলে তো এই ডাইইথাইল পারঅক্সাইড তৈরি হয়ে যাবে। এখন তৈরি হয়েছে কিনা, ধরো অনেকদিন বোতল তুমি রাইখা দিছিলা, এখন তুমি ইউজ করতে চাও, এখন কি শুধু টেস্ট করে নিতে হবে না? এই টেস্ট করবা কিভাবে? এই টেস্ট করার কিছু উপায় আছে। তখন এখানে কি করবা, মানে তোমার সতর্কতা হচ্ছে কালো বা বাদামি বর্ণের বোতল আর এইটা মিশাবা, যে কোনো একটা, কিন্তু রিস্ক হচ্ছে এটা তৈরি হয়ে যাবে। আচ্ছা, এর জন্য টেস্ট করার জন্য এটার সাথে স্টার্চ মিশ্রিত পটাশিয়াম আয়োডাইড দিবা। কি দিবা? স্টার্চ মিশ্রিত পটাশিয়াম আয়োডাইড। যদি এটা নীল হয়ে যায় কালার, এইটার মধ্যে স্টার্চ মিশ্রিত পটাশিয়াম আয়োডাইড দিবা। যদি নীল হয়ে যায় তাহলে পারঅক্সাইড আছে, পারঅক্সাইড আছে। ক্লিয়ার? তাহলে কি ফেলে দিতে হবে? না ভাইয়া, তোমার জন্য গুড নিউজ আছে, এটা ফেলা লাগবে না, এটা ফেলা লাগবে না। তুমি যদি নীল হয়ে গেছে ওর সাথে ফেরাস সালফেট বা সোডিয়াম সালফাইড মিশাও, ওটা বিশুদ্ধ হয়ে যাবে। আবার ফেরাস সালফেট বা সোডিয়াম সালফাইড মিশাও, ওইটা আবার বিশুদ্ধ হয়ে যাবে। কি বললাম? ফেরাস সালফেট বা সোডিয়াম সালফাইড মিশাইলে ওইটা আবার বিশুদ্ধ হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে আবার বলি, তোমার কাছে ডাইইথাইল ইথার আছে, যেটা কালো বা বাদামি বর্ণের বোতলে রাখছো, এবং কিউপ্রাস অক্সাইড বা ইথানল বা হাইড্রোকুইনন মিশাইছো, তুমি সেফ। স্টিল এটা কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা আছে ডাইইথাইল পারঅক্সাইড, যেটা বিষাক্ত এবং বিস্ফোরণধর্মী। টেস্ট করবা কিভাবে? স্টার্চ মিশ্রিত পটাশিয়াম আয়োডাইড মিশাবা, যদি ওটা নীল হয় তাহলে পারঅক্সাইড আছে। আর পারঅক্সাইড থাকলে ফেলে দেওয়ার দরকার নাই, তুমি কি মিশাবা? ফেরাস সালফেট বা সোডিয়াম সালফাইড, তাহলে ওটা বিশুদ্ধ হয়ে যাবে। তাইলে ওইটা বিশুদ্ধ হয়ে যাবে। এই হচ্ছে ঘটনা, এই হচ্ছে ঘটনা, আর কোনো ঘটনা নেই। ঘটনা সহজ, ঘটনা সত্য। এই তাহলে এখানে এই জিনিসগুলো, এই যে পারঅক্সাইড দূরীকরণ, পারঅক্সাইড শনাক্তকরণ, এখানে যা আছে সব হচ্ছে আমরা এখানে পড়ছি। কারণ ইথার তৈরি করবা কেমনে, ইথার তৈরি করবা কেমনে, এটাও খুব সহজ ভাইয়া, খুবই সহজ ভাইয়া। দেখো, এই যে ধরো
ব্যাপারটা বুঝো যে এইটা হচ্ছে তোমার ইথার, এন্ড এইখানে তোমার একটা সোডিয়াম আছে, খুব ভালো, সোডিয়ামের জায়গায় আবার আর নিয়ে আসো, তাহলে তো ইথার হয়ে গেল, বুঝছো? তো এটা হচ্ছে সোডিয়াম ইথক্সাইড, আর এটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড, এটা তো চিনো, তৈরি হয়েছে ইথার। তো এই যে বিক্রিয়া, এই বিক্রিয়াটা বিজ্ঞানী উইলিয়াম আবিষ্কার করছে, উইলিয়ামসন ইথার সংশ্লেষণ। ফলে এই বিক্রিয়াকে বলে উইলিয়ামসন ইথার সংশ্লেষণ। এর বাইরে গ্রিগনার্ড বিকারক, তুমি জানো এটা তো বিখ্যাত ব্যক্তি, এ থেকে সব তৈরি করা যায়। তাহলে গ্রিগনার্ড বিকারক থেকেও ইথার তৈরি করা যায়, গ্রিগনার্ড বিকারক থেকেও ইথার তৈরি করা যায়। আচ্ছা, গেল, পড়াশোনা শেষ। এখন ইথারের শনাক্তকারী বিক্রিয়া, ইথারের শনাক্তকারী বিক্রিয়া কোনটা বলো? এই যে PCl5 সহ পরীক্ষা, আরেকটা আছে গাঢ় সালফিউরিক অ্যাসিড সহ। তাহলে একটা গাঢ় সালফিউরিক অ্যাসিড আর একটা হচ্ছে PCl5। কারণ PCl5 সহ পরীক্ষা তো আমরা অলরেডি জানি যে এই PCl5 পরীক্ষা দিয়ে অ্যালকোহল ইথার পার্থক্য করা যায়। আর একটা আছে একটু শিখবা যে গাঢ় সালফিউরিক অ্যাসিড, শেষ। আর একটা গাঢ় সালফিউরিক অ্যাসিড। ইথারের পড়া কিন্তু শেষ, হ্যাঁ, ইথারের পড়া তোমার শেষ। এখন আমরা আজকের লাস্ট টপিক পড়বো, সেটা হচ্ছে অ্যামিন। ইথারের পড়া শেষ, আমরা আজকের লাস্ট টপিক পড়বো, আমাদের লাস্ট টপিক হচ্ছে অ্যামিন। তাহলে আজকের ক্লাস শেষ। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের আজকের লাস্ট অ্যামিন, এবং অ্যামিনে কোনো পড়াও নাই। তোমার জন্য গুড নিউজ আছে। গুড নিউজ কি জানো? অ্যামিনে আল্লাহর রহমতে কোনো পড়াশোনা আসলে নাই। চলো আমরা একটু দেখি, ছোট্ট করে দেখে ফেলি, হ্যাঁ। আচ্ছা, এখন এখানে একটা ফার্স্ট লাইন আছে, অ্যালকোহলকে বলা হয় পানির জাতক, আর অ্যামোনিয়ার জাতক হলো অ্যামিন। কারণ আচ্ছা, অ্যালকোহলকে পানির জাতক কেন বলা হয় বলো তো? অ্যালকোহলকে পানির জাতক কেন বলে, কেউ বলতে পারবা? বলো, অ্যালকোহলকে পানির জাতক কেন বলা হয়? অ্যালকোহলকে পানির জাতক কেন বলা হয়? যেমন অ্যাসিড, অ্যাসিডের জাতক হচ্ছে ধরো অ্যাসিড ক্লোরাইড, তাই না? অ্যাসিডের জাতক হচ্ছে অ্যাসিড ক্লোরাইড, এরকম। আর পানির জাতক হচ্ছে অ্যালকোহল। জিনিসটা বুঝছো? এই যে OH আর একটা এইচ এর জায়গায় এখানে আর আসে, ওখান থেকে তো অ্যালকোহল হয়েছে। তাইলে পানি থেকে আসে অ্যালকোহল, অ্যাসিড থেকে আসে অ্যাসিডের অন্যান্য জাতকগুলা। ঠিক একইভাবে অ্যামোনিয়ার জাতক, এই অ্যামোনিয়া থেকে আসে অ্যামিন NH2, অ্যামোনিয়া থেকে আসে অ্যামিন। তাহলে ক্লিয়ার? অ্যামোনিয়া থেকে আসছে অ্যামিন, পানি থেকে আসছে অ্যালকোহল, অ্যাসিড থেকে অ্যাসিডের জাতকগুলো আসছে, এইটাই বলছে। এখন আসো আমরা একটু নিচের দিকে চলে আসব। অ্যামোনিয়ার মতো অ্যামিনগুলো লুইস ক্ষার হিসেবে কাজ করে, যেমন অ্যামোনিয়ার মুক্ত জোড় ইলেকট্রন আছে, অ্যামিনেরও আছে। তাই অ্যামোনিয়া যেমন লুইস ক্ষার, অ্যামিনও লুইস ক্ষার, সোজা বাংলা। এখন আসো নিচের দিকে, কোন অ্যামিন বেশি ক্ষারধর্মী, কোন অ্যামিন কম ক্ষারধর্মী। অ্যামিনের ক্ষারধর্মিতার ক্রম তুমি অলরেডি জানো, এরকম পড়ছো, 2 ডিগ্রি 1 ডিগ্রি 3 ডিগ্রি পড়ছো না? অ্যামিনের ক্ষারধর্মিতার ক্রম 2 ডিগ্রি 1 ডিগ্রি 3 ডিগ্রি। আমরা একটু এক ধাপ উপরে চলে যাব, এখানে আরেকটু শিখবো। এখানে অ্যামোনিয়া, তারপর হচ্ছে তোমার অ্যারোমেটিক অ্যামিন। তাহলে এইটা হচ্ছে অ্যামিনের ক্ষারধর্মিতার ক্রম। এই যে ক্রম, এই ক্রমটাই হচ্ছে অ্যামিনের ক্ষারধর্মিতার ক্রম। 2 ডিগ্রি 1 ডিগ্রি 3 ডিগ্রি অ্যামোনিয়া আর অ্যারোমেটিক। তাহলে পরীক্ষা যদি আসে কোনটা বেশি ক্ষারধর্মী, 2 ডিগ্রি অ্যামিন নাকি অ্যারোমেটিক অ্যামিন নাকি অ্যামোনিয়া, পারবো না। এইটা হচ্ছে টোটাল ক্ষারধর্মিতার ক্রম। কোন আপত্তি আছে? এটা হচ্ছে টোটাল ক্ষারধর্মিতার ক্রম। আচ্ছা ঠিক আছে, তাহলে এই ক্রম গেল। এরপর এখানে কিছু নাই, এখানে দুইটা লাইন আছে, এই লাইন দুইটা পড়তে হবে। এই লাইন দুইটা কি ভাইয়া? দেখো, বেদনানাশক মানে হচ্ছে পেইন কিলার মরফিন, আর জীবাণুনাশক আছে টেট্রাসাইক্লিন। এই দুইটাই আসলে অ্যামিন যৌগ। এই যে ইত্যাদিকে দ্রবণীয় অ্যামোনিয়াম লবণ রূপে দ্রাব্যতা বৃদ্ধি করে, মানে দুইটাই আসলে অ্যামিন যৌগ, এটা হচ্ছে মেইন কথা। তাইলে মরফিনটা হচ্ছে একটা বেদনানাশক মানে পেইন কিলার, আর জীবাণুনাশক হচ্ছে টেট্রাসাইক্লিন, জীবাণুনাশক হচ্ছে ভাইয়া টেট্রাসাইক্লিন। এটা গেল। এখন আসো আমরা একটু নিচের দিকে চলে আসব। এই জায়গায় এই যে ক্ষারধর্মিতার ক্রম 2 ডিগ্রি 1 ডিগ্রি 3 ডিগ্রি, তারপর অ্যামোনিয়া, তারপর হচ্ছে অ্যারোমেটিক অ্যামিন। সবচেয়ে কম ক্ষারধর্মী হচ্ছে অ্যারোমেটিক অ্যামিন। এখন এখানে অ্যামিনকে 3টা ভাগে ভাগ করছে, অ্যালিফ্যাটিক অ্যামিন, অ্যারোমেটিক অ্যামিন আর বিষমচাক্রিক অ্যামিন। কি বলছি? অ্যালিফ্যাটিক অ্যামিন, অ্যারোমেটিক অ্যামিন, বিষমচাক্রিক অ্যামিন। তাহলে অ্যালিফ্যাটিক অ্যামিন তো বুঝতেই পারতেছো, মানে মুক্ত শিকল অ্যামিন। অ্যারোমেটিক অ্যামিন হচ্ছে চাক্রিক অ্যামিন, গেল। এই যে অ্যানিলিন একটা অ্যারোমেটিক অ্যামিন। আর বিষমচাক্রিক অ্যামিনের ক্ষেত্রে চলে আসো, বিষমচাক্রিক তো আমি বুঝি, বুঝি না? এই যে
চক্রে যদি অন্য মৌল থাকে, চক্রে যদি অন্য মৌল থাকে তাহলে তাকে বিষমচাক্রিক অ্যামিন বলে। এই বিষমচাক্রিক আবার দুই রকম, একটা হচ্ছে অ্যালিফ্যাটিক আর একটা হচ্ছে অ্যারোমেটিক। যেমন এখানে এই যে সাইক্লোইথিলিন অ্যামিনের কথা বলতেছে বা পাইরোলিডিনের কথা বলতেছে, হ্যাঁ, এই দুইটা হচ্ছে বিষমচাক্রিক অ্যালিফ্যাটিক। তুমি দেখো এটা কি চক্র? না, চক্র না। ফলে এই দুই ভদ্রলোক এরা হচ্ছে অ্যালিফ্যাটিক, বিষমচাক্রিক অ্যালিফ্যাটিক। কিন্তু যদি পাইরোলের কথা বলে, এইটা পাইরোল, এটা পিরিডিন, যদি পাইরোলের কথা বলে, পিরিডিনের কথা বলে, বা তুমি ওই যে পিউরিন পাইরিমিডিন পড়ছো না ডিএনএ আরএনএ এর ক্ষেত্রে, পিউরিন পাইরিমিডিন, তাহলে এই যে পাইরোল বলো, পিরিডিন বলো, পিউরিন বলো, পাইরিমিডিন বলো, এগুলো সব বিষমচাক্রিক অ্যারোমেটিক। এই চারটাই হচ্ছে বিষমচাক্রিক অ্যারোমেটিক। তাইলে সাইক্লোইথিলিন অ্যামিন বা হচ্ছে এই পাইরোলিডিন এরা হচ্ছে বিষমচাক্রিক অ্যালিফ্যাটিক। আর বাকি যে চারটা পাইরোল, পিরিডিন, পিউরিন, দেখছো সবগুলাই পাই, পিরি, পিউ, পিরি, এইগুলা হচ্ছে ভাইয়া বিষমচাক্রিক অ্যারোমেটিক অ্যামিন। আর এটা তো বুঝছি, মানে বিষমচাক্রিক মানে কার্বনের বাইরে অন্য মৌল থাকলে, আর অ্যালিফ্যাটিক হচ্ছে এই দুইটা, মানে যেটা মুক্ত শিকল আর যেটা চাক্রিক সেগুলা হচ্ছে আমার অ্যারোমেটিক, বিষমচাক্রিক অ্যারোমেটিক। তো এখানে অ্যামিনকে আবার আবার 3 ভাগে ভাগ করছে। এটা হচ্ছে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। এটা তো আমরা জানি যে 1 ডিগ্রি মানে হচ্ছে একটা CH3, 2 ডিগ্রি মানে হচ্ছে দুইটা CH3, একটা দুইটা, দেখছো, বা দুইটা আর। 3 ডিগ্রি মানে তিনটা, দেখো একটা দুইটা তিনটা, তিনটা CH3। 3 ডিগ্রি মানে হচ্ছে তিনটা CH3। এই হচ্ছে ঘটনা। আচ্ছা, এইটা গেল। এরপর আসো, এখানে অনেক পড়া আছে, তার আগে একটু আমি নাইট্রাইল আর আইসোনাইট্রাইলের কথা কার কার মনে আছে? নাইট্রাইল আর আইসোনাইট্রাইল, দেখো নাইট্রাইল মানে ছিল সায়ানাইড, মনে আছে? মানে নাইট্রাইল মানে ছিল সায়ানাইড, নাইট্রাইল মানে সায়ানাইড। সংকেত কি? সায়ানাইডের সি আর এন এর এন, এই যে এইটা হচ্ছে আমার সংকেত। আর আইসোনাইট্রাইল মানে হচ্ছে আইসোসায়ানাইড বা কার্বিলামিন। আইসোসায়ানাইড বা কার্বিলামিন। তাহলে আইসোনাইট্রাইল মানে আইসোসায়ানাইড বা কার্বিলামিন। আবারও বলি, আইসোনাইট্রাইল মানে আইসোসায়ানাইড বা কার্বিলামিন। তাহলে আইসোসায়ানাইড বা কার্বিলামিন কোনটা? তাহলে দেখো সিএন এইটা, আর এনসি যেইটা, তাহলে এনসি টা হচ্ছে তোমার কি আইসোনাইট্রাইল, আর সিএন যেটা সেটা হচ্ছে নাইট্রাইল, এই যে নাইট্রাইল, আর এটা হচ্ছে আইসোনাইট্রাইল। তো এখানে যেটা বলা আছে যে নাইট্রাইল থেকে 1 ডিগ্রি অ্যামিন আর আইসোনাইট্রাইল থেকে 2 ডিগ্রি অ্যামিন পাওয়া যায়, এই হচ্ছে আসল কথা। নাইট্রাইল থেকে 1 ডিগ্রি অ্যামিন, আইসোনাইট্রাইল থেকে, আর দুইটা জায়গায় লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রাইড এর শুষ্ক ইথার, লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রাইড আর শুষ্ক ইথার। আর অ্যামাইড থেকে অ্যামিন পাওয়া যায়। তো এখানে এই বিক্রিয়াটা ইম্পর্টেন্ট, এবং এই বিক্রিয়া আমরা এর আগে দেখে আসছি, মনে আছে তোমার? হফম্যান বিক্রিয়া, হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া, ইজ হফম্যান ডিগ্রেডেশন। এখানে অ্যামাইড থেকে অ্যামিন পাওয়া যায়। আমরা দেখছিলাম পটাশিয়াম হাইড্রোক্সাইডের কি ইউজ করছিলাম বলতো? এটা একটা অপসারণ বিক্রিয়া, অ্যালকোহলীয় দ্রবণ ইউজ করছি। তাইলে ভাইয়া, তাইলে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড কেন ইউজ করছে? সোডিয়াম হাইড্রোক্সাইড আর পটাশিয়াম হাইড্রোক্সাইড একই জিনিস, যে কোনোটা ইউজ করা যায়, এই জন্য। আর ব্রোমিন ইউজ করছিলাম। তাহলে হফম্যান বিক্রিয়াটায় কেন এটাকে ক্ষুদ্রাংশকরণ বলতেছে? দেখো এখানে সিও ছিল, এখানে সিওটা নাই, সিওটা চলে গেছে, ফলে ক্ষুদ্র হইছে, ফলে এটাকে হফম্যান ক্ষুদ্রাংশকরণ বা ডিগ্রেডেশন বিক্রিয়া বলে। এখানে অ্যামাইড থেকে অ্যামিন তৈরি হয়। ফলে এখানে শিখতে হবে এই দুইটা, 1 ডিগ্রি অ্যামিন, 2 ডিগ্রি অ্যামিন তৈরি নাইট্রাইল আইসোনাইট্রাইল থেকে, আর হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়াটা, হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়াটা। আর কোনো পড়া এখানে নাই। এখানে আসো, আর অ্যানিলিন তৈরিটা আমরা একটু দেখব। আর যে বিক্রিয়াটা আমরা দেখব সেটা হচ্ছে অ্যানিলিন তৈরি। এই অ্যানিলিন তৈরির বিক্রিয়াটা দেখলে আজকের ক্লাস শেষ। আসো ছোট করে বিক্রিয়াটা একটু দেখি আমরা। আচ্ছা, এইটা তো বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, তাই না? বলতো, এই যে N2Cl, এই N2Cl হচ্ছে আমার বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। আচ্ছা, এই বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে কি তৈরি করা যায় জানো? জিঙ্ক আর HCl থেকে। এটা হচ্ছে আমার অ্যানিলিন,
এটা হচ্ছে আমার অ্যানিলিন। অ্যানিলিন তৈরি করা যায়। কি তৈরি করা যায় ভাইয়া? অ্যানিলিন। আচ্ছা, এই জায়গাটা একটু খেয়াল করবো, এখানে অ্যানিলিন তৈরি করা যায়। তাহলে এখানে একটু মনে রাখতে হবে, এটা আমরা তৈরি করলাম, অ্যানিলিন তৈরি করলাম। আবার উল্টা ভাবে একটু খেয়াল করো বিক্রিয়াটা। এই যে অ্যানিলিন, আচ্ছা অ্যানিলিন কিন্তু একটা প্রাইমারি মানে 1 ডিগ্রি অ্যারোমেটিক অ্যামিন। অ্যানিলিন একটা প্রাইমারি অ্যারোমেটিক অ্যামিন। এই প্রাইমারি অ্যারোমেটিক অ্যামিন থেকে আবার এই ডায়াজোনিয়াম ক্লোরাইড তৈরি করা যায়। এই যে বিক্রিয়া, এই বিক্রিয়াকে বলে ডায়াজোকরণ বিক্রিয়া। ডায়াজোকরণ বিক্রিয়া। এই ডায়াজোকরণ বিক্রিয়াটা হয় 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এই ডায়াজোকরণ বিক্রিয়াটা হয় 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এবং HNO2 নাইট্রাস অ্যাসিড, HNO2 এবং 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উল্টাভাবে প্রাইমারি অ্যারোমেটিক অ্যামিন থেকে ডায়াজোনিয়াম ক্লোরাইড তৈরি হয়। তাহলে এই বিক্রিয়াকে আমরা ডায়াজোকরণ বিক্রিয়া বলতেছি। ফলে সোজা বাংলা আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে অ্যানিলিন তৈরি করা যায়। অ্যানিলিন একটা প্রাইমারি অ্যারোমেটিক অ্যামিন। আবার অ্যানিলিন থেকে ডায়াজোকরণ বিক্রিয়ার সাহায্যে ডায়াজোনিয়াম ক্লোরাইড তৈরি করা যায়। এটা হচ্ছে ডায়াজোনিয়াম ক্লোরাইড, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। এই যৌগ হচ্ছে আমার বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। এই যৌগের নাম কি ভাইয়া? বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। তাহলে প্রাইমারি অ্যারোমেটিক অ্যামিন থেকে আমি বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড তৈরি করে ফেললাম। কি তৈরি করে ফেললাম? বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড তৈরি করে ফেললাম। ক্লিয়ার জিনিসটা? কারো কোনো আপত্তি আছে এটা নিয়ে? তাহলে এখানে আমরা উল্টাভাবে দুইটা বিক্রিয়া শিখছি। আচ্ছা, এখন দেখো এখানে বেনজামাইড থেকে হফম্যান বিক্রিয়া, মানে সহজ ভাষায় একটু আগে তো আমরা রেগুলার অ্যামাইড মানে অ্যামাইড থেকে অ্যামিন তৈরি করতেছি, কিন্তু এখানে একটা বেনজিন সাথে জোড়া লাগছে, বুঝছো? এনো বেনজিন জাস্ট জিনিসটা কিন্তু ওই অ্যামাইড থেকে অ্যামিন তৈরি, দেখছো? খালি এখানে বেনজিন এক্সট্রা আসছে, এই আর কি, আর কিছু না। আচ্ছা, এরপর গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে অ্যানিলিন, এটা আমি দেখাইছি একটু আগে। এই যে ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে অ্যানিলিন, জিঙ্ক HCl। আবার উল্টা ভাবে এই যে অ্যানিলিন থেকে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। তাহলে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে অ্যানিলিন, আবার অ্যানিলিন থেকে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। এখানে একটা জিনিস একটু বলি, এই ডায়াজোকরণ বিক্রিয়া কে দিছে? অ্যানিলিন দিছে। অ্যানিলিন থেকে ডায়াজোকরণ বিক্রিয়ার সাহায্যে ডায়াজোনিয়াম ক্লোরাইড তৈরি করছে। কিন্তু এই অ্যানিলিন কিন্তু একটা প্রাইমারি অ্যারোমেটিক অ্যামিন, মানে শুধুমাত্র প্রাইমারি অ্যারোমেটিক অ্যামিনই ডায়াজোকরণ বিক্রিয়া দেয়, অন্য কেউ কিন্তু দিবে না। মানে যদি বলি সেকেন্ডারি অ্যারোমেটিক অ্যামিন, সে ডায়াজোকরণ বিক্রিয়া দেবে না। বা যদি বলি প্রাইমারি অ্যালিফ্যাটিক অ্যামিন, সেও ডায়াজোকরণ বিক্রিয়া দিবে না। তাহলে ডায়াজোকরণ বিক্রিয়া কে দিবে? প্রাইমারি এবং অ্যারোমেটিক অ্যামিন, মানে অ্যানিলিন, অ্যাকচুয়ালি অ্যানিলিন দিবে। আচ্ছা, তাহলে ডায়াজোনিয়াম এই যে ক্লোরাইড তৈরি করলা, এটাকে ডায়াজোনিয়াম লবণ বলে। এই যে এটা কোন কাজে ব্যবহার করা হয়? রঞ্জক তৈরিতে, মানে রং তৈরিতে, ডাই তৈরিতে। হ্যাঁ, কাপড়ের ডাই আছে, ডাই তৈরিতে এটা ব্যবহৃত হয়ে থাকে। আচ্ছা, ঠিক আছে, এটা আমাদের শেষ। এখন আসো রঙের বর্ণ তৈরিতে, ওই যে রং তৈরি করে বললাম না, অ্যাজোমূলক। অ্যাজোমূলক মানে এইটাকে অ্যাজো বলে, N2, এই N2Cl। তাহলে N2 মূলক বা অ্যাজোমূলকটা হচ্ছে রং তৈরিতে ভূমিকা রাখে, ফলে এটাকে কি বলে? ক্রোমোফোর বলে। এটাকে বলে হচ্ছে ক্রোমোফোর। এবং আরো কিছু মূলক আছে, যদি ওইস বলি, NR2 বলি, এই মূলকগুলা এই ক্রোমোফোরের বর্ণকে বৃদ্ধি বা গাঢ় করে। ফলে এই মূলকগুলোকে তখন বলে হচ্ছে অক্সোক্রোমস। তাহলে অক্সোক্রোমসটা বোঝা গেছে, আর ক্রোমোফোর কি বোঝা গেছে? তাহলে অ্যাজোমূলকটা হচ্ছে ক্রোমোফোর, আর OH NR2 এগুলা হচ্ছে ক্রোমোফোরের রংকে আরো গাঢ় করে, ফলে এগুলাকে বলে অক্সোক্রোম। তাহলে ডায়াজোনিয়াম লবণ তৈরির যে বিক্রিয়া, সেটাকে বলে ডায়াজোকরণ বিক্রিয়া। এই বিক্রিয়াটা অ্যানিলিন দেয় বা প্রাইমারি অ্যারোমেটিক অ্যামিন দেয়। তাহলে কে দেয়? প্রাইমারি অ্যারোমেটিক অ্যামিন। এই বিক্রিয়াটা অ্যালিফ্যাটিক প্রাইমারি অ্যামিন দিবে না, অ্যালিফ্যাটিক প্রাইমারি অ্যামিন দিবে না। আচ্ছা, গেল। এখন আমরা লাস্ট যে বিক্রিয়াটা দেখব সেটা হচ্ছে অ্যামিনের শনাক্তকরণ বিক্রিয়া, যেটাকে কার্বিলামিন পরীক্ষা বলে। আচ্ছা, কার্বিলামিন কি জানো? ওই যে আইসোসায়ানাইড বা আইসোনাইট্রাইল, এইটাকেই কার্বিলামিন বলে। আইসোসায়ানাইড বা আইসোনাইট্রাইল, আবারও বলি আইসোসায়ানাইড বা আইসোনাইট্রাইল,
আইসোসায়ানাইড বা আইসোনাইট্রাইলকেই কার্বিল অ্যামিন বলে। আবারও বলি, আইসোসায়ানাইড বা আইসোনাইট্রাইল এইটাকেই কার্বিল অ্যামিন বলে। ক্লিয়ার? এখন একটু চলে আসো, আমরা একটু ছোট্ট করে দেখবো। এখানে এখানে দেখো, ধরো এটা মিথাইল অ্যামিন, হ্যাঁ একটা অ্যামিন যৌগ আর কি, এটা একটা অ্যামিন যৌগ। এটার সাথে আমরা ইউজ করতেছি ক্লোরোফর্ম আর পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলীয় দ্রবণ। কেন? কারণ আমার বিক্রিয়াটা বোঝাই যাচ্ছে, অপসারণ বিক্রিয়া। তো এখানে আমার তৈরি হচ্ছে কার্বিল অ্যামিন, এই যে এনসি, এন ডাবল বন্ড সি হইলে এটাকে কার্বিল অ্যামিন বলে। তো কার্বিল অ্যামিনের ক্ষেত্রে এটা একটা উগ্র গন্ধযুক্ত, মানে খুবই বাজে গন্ধ। ফলে তুমি, আচ্ছা কার্বিল অ্যামিন পরীক্ষা দ্বারা কি শনাক্ত করা যায়? শোনো, কতে কার্বিল অ্যামিন, কতে ক্লোরোফর্ম, আর অ্যামিন দিয়ে প্রাইমারি অ্যামিন। মানে এটা দিয়ে কিন্তু সেকেন্ডারি বা টারশারি অ্যামিন শনাক্ত করা যায় না। তাহলে কার্বিল অ্যামিন পরীক্ষা দ্বারা কি শনাক্ত করা যায়? অ্যামিন দিয়ে প্রাইমারি অ্যামিন, আর কার্বিলের ক দিয়ে হচ্ছে ক্লোরোফর্ম। তাহলে ক্লোরোফর্ম এবং প্রাইমারি অ্যামিন শনাক্ত করা যায় কোন পরীক্ষা দ্বারা? এই পরীক্ষা দ্বারা, এই কার্বিল অ্যামিন পরীক্ষা দ্বারা। এবং কার্বিল অ্যামিন পরীক্ষা আমরা কি দেখতে পাচ্ছি? এখানে হচ্ছে আমার, ধরো এই যে ক্লোরোফর্ম দিচ্ছি, পটাশিয়ামের যে অ্যালকোহলীয় দ্রবণ দিচ্ছি, আমার কার্বিল অ্যামিন। কার্বিল অ্যামিনের সংকেত জানতে হবে, কিন্তু কার্বিল অ্যামিনের সংকেত জানতে হবে, আর কি শনাক্ত করা যায় সেইটা। এখন আসো লাস্টে যেটা দেখবো সেটা হচ্ছে শেষ আমাদের 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যামিন শনাক্তকারী। এখন অ্যামিনের লাস্টে কি আছে? নতে নাইট্রাস অ্যাসিড, নতে হচ্ছে নাইট্রাস অ্যাসিড। তাহলে অ্যামিন শনাক্ত করার পরীক্ষার নাম কি? অ্যামিনের লাস্টে ন দিয়ে নাইট্রিক অ্যাসিড। আচ্ছা অ্যালকোহলের লাস্টে ল দিয়ে লুকাস বিকারক। সুন্দর না জিনিসটা? তাহলে ন দিয়ে নাইট্রাস অ্যাসিড। তাহলে 1 ডিগ্রি 2 ডিগ্রি, তাহলে 1 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে কি হয় বলি? যখন নাইট্রাস অ্যাসিড বিক্রিয়া দেয় বুদবুদ সহ নাইট্রোজেন গ্যাস তৈরি করে, বুদবুদ সহ নাইট্রোজেন গ্যাস। 2 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে হলুদ বর্ণের নাইট্রোসো অ্যামিন তৈরি করে। আর 3 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে কি করে জানো? ট্রাইমিথাইল অ্যামোনিয়াম নাইট্রাইট লবণ তৈরি করে। তাহলে সহজ ভাষায় খেয়াল করো, প্রথমে বুদবুদ সহ নাইট্রোজেন গ্যাস যখন নাইট্রাস অ্যাসিড বিক্রিয়া দেয় 1 ডিগ্রি অ্যামিন, বুদবুদ সহ নাইট্রোজেন গ্যাস। 2 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে হলুদ বর্ণের নাইট্রোসো অ্যামিন, আর 3 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে লবণ তৈরি হয়, অ্যামোনিয়াম নাইট্রেট। তো তাইলে বোঝা যায় যে কোনটা তৈরি হচ্ছে, তাহলে কোনটা তৈরি হচ্ছে এই, ঠিক আছে? আর এখন হচ্ছে আমরা এগুলা আর পড়বো না আজকে, হ্যাঁ এই যে ক্লোরোফর্ম টর্ম এগুলো আর পড়বো না, এগুলা কালকে শুরু করব। আমরা আসলে এই পর্যন্ত অ্যামিনের শনাক্তকারী পরীক্ষা পর্যন্ত আজকে আমরা পড়লাম। আজকে আমরা পড়লাম হচ্ছে অ্যামিনের শনাক্তকারী পরীক্ষা পর্যন্ত, 2 ঘন্টার মতো ক্লাস করছি। আগামীকাল আমরা ক্লোরোফর্ম থেকে পড়া শুরু করব, ঠিক আছে? এবং মানে খুব আরামসে আমরা বাকি 2টা ক্লাসে জৈব যৌগ শেষ করতে যাচ্ছি। এখন আমাকে একটু বলো, আজকে আমরা যে পর্যন্ত পড়লাম এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো কিনা? কারো কোনো প্রশ্ন আছে কিনা? কারো কোনো কোশ্চেন আছে কিনা বলেন? এই পর্যন্ত যা কিছু পড়লাম, ঠিক আছে? তাহলে আজকের ক্লাস আমরা এই পর্যন্ত রাখতেছি। সবাই ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।